কর্তা, আমি যে এসেছি কর্তা, রাজ্যে মধ্য গগনে। এবারও কি একটু ঘুমাবেন না? একটি কর্কশ কণ্ঠস্বর যেন আধা অন্ধকার ঘরের জমাট বাতাস চিরে ভেসে এলো। না রে কালু, আজকাল আর যেন চোখে ঘুমের ছায়া পড়ে না। এই শীতের রাত যে আমার শিরা উপশিরায় কেমন এক অস্থিরতা জাগায়, সে তো তোর অজানা নয়। উত্তরটি ভেসে এলো ততোধিক শুষ্ক খ্যাসখ্যাসে সুরে। কণ্ঠের অধিকারী মানুষটি এখন ঘরের এক কোণে থাকা ভারী হুইল চেয়ারে আসীন। তার সামনের জীর্ণ জানালাটি হাট করে খোলা। সেই পথে বরফের মতো শীতল বাতাস সর্পিল গতিতে প্রবেশ করে ধূসর পর্দাটিকে উন্মাদের মতো দুলিয়ে দিচ্ছে ধীরে ধীরে। ঘরের ভেতরটা যেন মৃত্যুমাখা অন্ধকারে ডুবে আছে। আলো প্রবেশ করা এখানে জন্মসিদ্ধ অপরাধ। একমাত্র মুক্তির পথ বলতে জানালার সেই চেরা ফাঁকটুকু, যা দিয়ে বাইরের ধূসর চাঁদের আলোটুকু এসে ঘরের মেঝেতে একটি মলিন লম্বাটে ক্ষতের মতো রেখা তৈরি করেছে। সেই ক্ষীণ কৃপণ আলোয় যা চোখে পড়ে তা হল দীর্ঘদিনের নিষ্ঠুর অবহেলার ছাপ। দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে জায়গায় জায়গায়, যেন কোনো প্রাচীন ক্ষতের চিহ্ন অভিশাপের মতো ফুটে উঠেছে তার প্রতিটি কোণায়। শীতল বাতাস বইছে সেই খোলা জানালা দিয়ে, আর তাতে কাঁপছে ধূসর রঙের একখানা হালকা মলিন পর্দা। ঘরের কোণে কোণে মাকড়সার জাল যেন অন্ধকারের সাম্রাজ্য বিস্তার করেছে। ঘরের পুরনো লাল মেঝে সময়ের ভারে ক্ষয় হয়ে গেছে, আর প্রতি পদক্ষেপে তার জীর্ণ বুকখানি যেন নিঃশব্দে আর্তনাদ করে উঠে চলেছে। ঘরের আসবাবপত্র বলতে যা আছে তা সবই ভারী ও প্রাচীনত্বের প্রতীক। মাঝখানে একটি ধুলো জমা টেবিল, তার ওপর কিছু হলুদ হয়ে যাওয়া দলিল দস্তাবেজ, আর একটি নিভে যাওয়ার শীতল মোমদান। এই সব কিছু মিলে ঘরে এমন এক স্থবিরতা তৈরি করেছে যেখানে জীবন থেমে গিয়ে শুধু দীর্ঘশ্বাস আর মৃত্যুর প্রতীক্ষা জমাট বেঁধে আছে। এই ঘরের প্রতিটি কোণ, প্রতিটি ছায়া যেন হুইল চেয়ারে বসা মানুষটির মতোই শীতল, পুরনো এবং এক গাঢ় রহস্যে মোড়া। আর কতকালই নিরর্থক অপেক্ষা করবেন কর্তা? কেউ আসবে না, আর কেউ না। এই ভাঙা জমিদার বাড়ি আমাদেরই সামলাতে হবে কর্তা। কর্তাবাবুর শরীরটা হুইল চেয়ারের ওপর সামান্য সোজা হয়ে বসল এবার। চাঁদের আলোতে তার দীর্ঘ শরীরের একটি ক্ষীণ ভুতুরে ছায়া পড়েছে উল্টো দিকের দেওয়ালে। সেই দিকেই তাকিয়ে কালুর যেন দম বন্ধ হয়ে গেল। সে কি ভয় পেয়েছে নাকি অন্য কিছু? এবার সেই কর্কশ খ্যাসখ্যাসে গলাটা একটু জোরে হলো। আসবে কালু, আসবে। কালের গতি নিজের দিকে বদলেছে, দেখছিস না? মানুষগুলো কেমন মেতে উঠেছে উল্লাসের মদিরায়। বাতাসে হিমের বিষ লেগেছে কালু, এবার তারা আসবে। আমি রক্তের গন্ধ পাচ্ছি রে কালু। তুই তাদের ডাক দে, প্রস্তুত হতে বল। আমাদের শিকারদের এখানে নিয়ে আসার দায়িত্ব তাদের। কথাটা কানে যেতেই কালুর মুখের কোঁচকানো চামড়ায় যেন খেলে গেল এক অসম্ভব ধূর্ত আর তীর্যক হাসি। সে দুহাত কোচলে একটি বিশ্রী স্যাঁতস্যাঁতে হাসি হেসে বলল, আজ রাতেই বলে দেবো কর্তা, ওরা খুশি হবে, খুব খুশি হবে। কথাটা শেষ করার আগেই দূরে বাতাস ভেদ করে বেশ কিছু পাশবিক চিৎকার যেন শীতের রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে দিল। সেই চিৎকার কালুর কান অবধি পৌঁছাতেই যেন তার শরীরটা কেমন উত্তেজনায় কুঁকড়ে উঠল। সে আর্দ্র কণ্ঠে বলল, ওই 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 শুনছেন, শুনছেন কর্তা? ওরা
ওরা এসে গেছে, আমাকে ডাকছে, ওরা কর্তা আমাকে ডাকছে। কর্তামশাই আবার তার হুইল চেয়ারে গা এলিয়ে দিলেন আর ফিসফিসিয়ে বললেন, তবে দেরি কিসের? যা, ঝাঁপিয়ে পড় আজ রাত্রের মতো। এই রাত তোদেরই রাত। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই কালু তার ঝুঁকে যাওয়া শরীরটা নিয়ে তীর বেগে বেরিয়ে গেল দরজা দিয়ে। বাইরে তখন ধূসর চাঁদের আলোয় জরাজীর্ণ বাড়িটার সামনে জড়ো হয়েছে বেশ কিছু কালো অবয়ব। তবে তারা সকলেই চার হাতে পায়ে ভর দিয়ে এখন বাড়িটার দিকে এক অন্ধ তৃষ্ণায় তাকিয়ে রয়েছে। দূরের ঘন জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছে আরো কিছু পাশবিক হুঙ্কার। কালুর শরীরটা ভগ্নপ্রায় জমিদার বাড়িটা থেকে বেরিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল ওই দলটার দিকে। তারপর নিজের ছদ্মবেশ ছেড়ে সেও তাদের মধ্যে একজন হয়ে মিশে গেল। জেগে উঠল এক আদিম ভয়ঙ্কর শিকারীর দল। নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা আছো হানা বাড়িতে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সবাইকে ভালো রেখেছো। আজও তোমাদের সামনে ফিরে এলাম আরও একটি ভয়ঙ্কর গল্প নিয়ে, লেখিকা নবনীতা বোসের কলমে ছায়াবৃত্ত। আজকে গল্প পাঠে সৌমিক। বন্ধুরা, হানাবাড়ি কিন্তু স্পটিফাইতেও চলে এসছে। তোমরা স্পটিফাইতে যাও, হানাবাড়িকে ফলো করে এসো। লিঙ্ক ডিসক্রিপশনেও পেয়ে যাবে, বা অ্যাপ দিয়েও খুঁজলেও পেয়ে যাবে। আর হানাবাড়ি মেম্বার হতে ভুলো না, কারণ হানাবাড়ি মেম্বারদের জন্য রয়েছে এক্সক্লুসিভ কিছু গল্প। স্পটিফাইতেও সেইগুলো পাওয়া যাবে। শুধু মেম্বাররাই এক্সক্লুসিভ গল্প শুনতে পারবে, আর এই এক্সক্লুসিভ গল্প আসবে খুব তাড়াতাড়ি। তাহলে চলো আজকে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। ঘড়িতে প্রায় ভোর 5টা ছুঁই ছুঁই। এক্ষুনি অফিসের সাদা গাড়িটা ল্যান্ড করলো বলে কথাটা ভাবতে গিয়েই কুশল দ্রুত হাতে শার্টের শেষ বোতামটা আঁটছিল। শীতের সময় যেন হাতের মুঠো গলে বেরিয়ে যায় একেবারে। সেই তাড়াহুড়োর মাঝেই প্রায় চিৎকার করে নিচে মায়ের উদ্দেশ্যে কুশল ডাক দিল। বলল, মা, ও মা, প্রচুর দেরি হয়ে গেছে তো, ব্রেকফাস্টটা দাও। কথাটা সরলা দেবী অর্থাৎ মা জননীর কানে যেতেই রান্নাঘর থেকে ভেসে এলো অনুযোগের স্বর। খাবার জুড়িয়ে জল হয়ে গেছে বাবা, শুধু তোর পদার্পণের অপেক্ষায়। মায়ের এই কথায় কুশল যেন নিজেকে চিমটিই কাটল। মনে মনে জিভ কেটে ভাবল, তাই তো, সে কখন বাবা ব্রেকফাস্ট টেবিলে দিয়ে রেখেছে, আমাকে ডেকেও ছিল, আমি তো একদম ভুলে গেছি। আসলে দোষটা কারণ নয়, শুধু আমারই। যেভাবে আজকাল পামেলার চিন্তা আমার দিনভর মাথায় ঘুরছে, তাতে এমন ভুল হওয়াটা কিছু অস্বাভাবিক নয়। এই তো কাল রাতেই ভিডিও কলে আমার সাথে ঝগড়া করলো আমি কেন আজ সকালে একটা বেকার সাইড দেখতে যাচ্ছি, তার সাথে শীতের সকালে পিকনিকে কেন যাচ্ছি না, বোঝো। কালকের সেই অভিমানের সুর আর ঠোঁট ফোলানো মুখটা মনে পড়ে যেতেই আবার সেই চেনা চিন্তাটা ফিরে এলো তার মাথায়। সত্যি তো, দোষটা তো আমারই। আজকে স্নিগ্ধ শীতের সকালে আমাদের তো দুজনে ঘনিষ্ঠভাবে পিকনিকে যাওয়ার কথাই ছিল। যতক্ষণ ওই অফিসে সেই অবাঞ্ছিত কলটা এলো, ততক্ষণ তো সব ঠিকই ছিল। কলকাতা এক নামী রিয়েল এস্টেট কোম্পানিতে ভালো বেতনে চাকরি করি। তার সুবাদেই আজকের এই প্রেমময় ছুটির দিনটা একেবারে মাঠে মারা গেল। ছুটি বাতিল হয়ে গেল, আর তার জায়গায় নতুন কাজের ভারী চাপ এসে পড়লো আমার কাঁধে। আমাকে এখন কোথায় যেতে হবে? নাকি রঘুনাথপুর। সেখান থেকে বেশ কিছুটা আগে একটা ভগ্নপ্রায় জমিদার বাড়ির মালিক নাকি তার বসত বাড়িটাকে একটি হেরিটেজ গেস্ট হাউসে পরিণত করতে চান। আর সেই কারণেই পামেলার সাথে আমার এত ঝগড়া মান অভিমান হতে লাগলো। আর এখন পামেলা ফোনটাও ধরছে না। কথাগুলো ভাবতে ভাবতে হৃদয়ের এক গোপন আকুতিতে পামেলাকে সে আরো বার কয়েক কল করেছিল, কিন্তু না, সব বিফল চেষ্টা। ওপাশ থেকে আসছে কেবলই নীরবতা। কথাগুলো ভেবে একটি গভীর দীর্ঘশ্বাস ফেলল সে,
আর ঠিক সেই মুহূর্তে বাইরে সকালের নিস্তব্ধতা ভেঙে বেজে উঠল বাড়ির ক্লাসিক কলিং বেলটা। যেন নির্দিষ্ট সময় ডাক এসে গেছে। কিন্তু তার মন তখনও পড়ে আছে পামেলার শীতল ফোন স্ক্রিন আর মিষ্টি অভিমানের দিকে। দরজা খোলার মৃদু শব্দ হতেই কুশল চমকে উঠল। মুহূর্তেই তার কানে ভেসে এলো এক মিষ্টি মনোমুগ্ধকর কণ্ঠস্বর, যা শীতের ভোরে এক অপ্রত্যাশিত উষ্ণতার ঝলক দিয়ে আসছে। কেমন আছো কাকিমা? এই চলে এলুম। আমাদের জানো আসলে আজকে একটা দারুণ প্ল্যান ছিল, কিন্তু তোমার ওই খ্যাপাটে কাজ পাগল ছেলের বোকামির জন্য সব জল হতে বসেছিল। তাই চিরকালের মতো লাগামটা আমাকেই সামলাতে হলো আর কি। প্রায় ভূত দেখার মতো বিস্ময় কুশল জামা কাপড়ের চিন্তা ছেড়ে পড়ে কি মরি করে সিঁড়ি দিয়ে নেমে এলো। দৃশ্যটা তার সামনে উদ্ভাসিত হলো। উজ্জ্বল হলুদ রঙের সালোয়ারে পামেলা এখন সরলা দেবীর উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ। তাদের সম্পর্ক এখন বিবাহের দোরগোড়ায়। তাই এই বাড়ির প্রতিটি মানুষই পামেলাকে চেনে। মায়ের আলিঙ্গনে ভেতর দিয়েই পামেলার চোখ পড়ল কুশলের দিকে। তাকে দেখেই একটু মুচকি দুষ্টু মিষ্টি হাসি উপহার দিয়ে ভুরুজোড়া কয়েকবার নেড়ে জয়ীর ভঙ্গিতে ইশারা করল সে। কিন্তু এই সব কিছুর মাঝেও কুশলের কপালে অস্বস্তির ভাঁজ। পামেলাকে অভিমান ভঙ্গ করে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে বেজায় খুশি হলেও মনে মনে একটা খচখচানি থেকেই গেছে তার। আমি যেখানে যাচ্ছি সেটা একটা সম্পূর্ণ অচেনা জায়গা, প্রায় জঙ্গল ঘেরা জায়গা। পামেলাকে সেখানে নিয়ে যাওয়াটা কি বিপদের ঝুঁকি বাড়িয়ে দেবে না তো? পামেলাকে সেই কথাটা বলার জন্যই সে মুখ খুলেছিল, কিন্তু ঠিক সেই সময় তাকে অবাক করে দিয়ে পামেলা যেন তার মনের কথা পড়ে নিয়ে বলে উঠল, এই কোনো কথা নয় কিন্তু কুশল, জানো আজকের দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। তাই তোমার ওই জনৈক জমিদার বাবুকে আমাদের এই প্ল্যানে কিছুতেই আমি জল ঢালতে দেব না। আর তাছাড়া রঘুনাথপুরীর আশেপাশে অজস্র মনোরম পিকনিক স্পট আছে, সুতরাং আমি যাচ্ছি, ব্যাস। কুশল বুঝল পামেলাকে সে কোনোভাবে নিরস্ত্র করতে পারবে না। তবুও শেষবারের মতো একবার চেষ্টা করে দেখল সে। আর পামেলা পামেলা আমার কথাটা শোনো। ওই জমিদার বাড়িটা নাকি একেবারে প্রায় ভগ্নপ্রায়, বলতে গেলে ধ্বংসই হয়ে গেছে অনেক কিছু। তাই ওখানে তোমাকে নিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা জানি না। দেখো, যদি কিছু বিপদ আপদ হয়ে যায়। কুছ পরোয়া নেই বস, আমরাও এসে গেছি। বাড়ির সদর দরজাটা খোলাই ছিল। কথাটা কানে যেতেই সেদিক থেকে আরও 3টি দেহকে ঢুকতে দেখল কুশল। কণ্ঠস্বরের মালিক সুজয়, পিছনে তৃণা, আর তার পিছনে প্রেমের গভীরতায় ডুবে থাকা অভিরূপ। কুশল পামেলার দিকে একবার তাকালো। এতক্ষণে সে বুঝতে পেরেছে এত ভোরে পামেলা একা আসেনি। তার মুখে তখন ষড়যন্ত্রের সেই দুষ্টুমির হাসি। দেখ ভাই, যা দিনকাল এসেছে তাতে করে তোদের মতো রোম্যান্টিক জুটিদের একা ছাড়া একদমই যাবে না। তাই আগে থেকেই প্ল্যান ছিল তোকে পিকনিক সাইডে গিয়ে সারপ্রাইজ দেব, কিন্তু কাল শুনলাম নাকি পিকনিক ভেস্তে গেছে। তাই আমরা কাল রাতে ঠিক করেছিলাম আজকেই না হয় তোকে ধামাকা সারপ্রাইজ দেওয়া যাক। কি বলিস তোরা? কুশল দেখল বাকিরাও সুজয়ের সঙ্গে প্রবল উৎসাহে গলা মেলালো। তাদের চোখে মুখে ছিল বন্ধুত্বের গভীর অঙ্গীকার। তোরা কি শুরু করেছিস বলতো? আরে আমি তো কাজে যাচ্ছি, ভ্রমণে তো নয়। আরে বাবা, আজকে না হয় কাজটা একটু তাড়াতাড়ি শেষ করিস, তারপর ওখান থেকে সোজা চলে যাব জয়চণ্ডীর পাহাড়ের দিকে, আর ওখানেই কোথাও। অভিরূপকে মাঝপথে থামিয়ে তৃণা তীক্ষ্ণ সুরে বলল, একদম ঠিক। আমরা আগে কর্তব্য করব, তারপর প্রেম আর চুটিয়ে মজা। কথাটা শুনেই পামেলা আর তৃণা হাসিতে ফেটে পড়ে একে অপরকে জড়িয়ে ধরল। এই তৃণা আর পামেলা হলো কলেজের বন্ধু, আর সুজয় এবং অভিরূপ কুশলের। একটি ফাংশনে তাদের সাথে একে অপরের আলাপ হয়েছিল। সেই থেকেই তৃণার প্রেমে পড়েছিল অভিরূপ, আর সেখান থেকেই তো প্রপোজ টোপোজ করে সম্পর্ক এখন তুঙ্গে। যদিও তখন কুশল আর পামেলার সম্পর্কটা সবে ফুলের মতো ফুটতে শুরু করেছে। আজকে আর পিছিয়ে আসার উপায় নেই। ওদিকে বাইরে থেকে তার অফিস গাড়ির হর্ন কানে আসতেই সে মায়ের উদ্দেশ্যে প্রায় রুদ্ধশ্বাসে বলল, মা, আজ আর খাওয়া হলো না জানো, আমি চলি, না হলে দেরি হয়ে যাবে। ওদিকে সরলা দেবী রান্নাঘর থেকে প্রায় ছুটে এসে বললেন, দেখেছো ছেলের কাণ্ডখানা? উফ, শুধু মুখে বেরোতে নেই।
কিন্তু কুশলের কিছু করার ছিল না। সে তার মাকে বলল, চিন্তা নেই, পথে কিছু খেয়ে নেবো। কথাটা বলেই প্রণাম করে নিল সে। তারপর বন্ধুদের হাসি আর কোলাহল মাখানো চোখে একবার দৃষ্টি দিয়েই রওনা হলো রঘুনাথপুরের পথে। সরলা দেবী তার মনের মধ্যেকার কু ডাককে একরকম উপেক্ষা করেই এগিয়ে এলেন ঘরের বাইরে। তারপর কুশলদের গাড়িটা গেট থেকে যখন বেরিয়ে গেল, তখন সবে সবে সূর্যদেব দেখা দিয়েছেন। তাদের গাড়িটা দৃষ্টির আড়াল হতেই দু হাত জড়ো করে মাথায় ঠেকিয়ে বললেন, বাচ্চাগুলোকে সব বিপদ থেকে রক্ষা করো মাগো। শহরের ক্লান্ত যানজট পিছনে ফেলে গাড়ি যত এগোতে থাকলো, ততই চোখের সামনে পট পরিবর্তন হলো। ভোরের দিগন্ত জোড়া মাঠ, যেখানে শিশির ধোয়া সবুজ ধানের শীষগুলো শীতের মৃদু হাওয়ায় যেন নিঃশব্দে দোল খাচ্ছে। দূর থেকে ভেসে আসছে পাখিদের কলতান আর রাখালের বাঁশির সুর। পথের দুধারে সারি সারি খেজুর গাছ, আর তাদের গুড়ি বেয়ে ঝুলছে মাটির হাঁড়ি, যা মিষ্টির রসে প্রতিশ্রুতি দিচ্ছে। আর মাঝে মাঝে পুকুরের টলমলে জলে প্রতিফলিত হচ্ছে সকালের নরম রোদ, যা ভোরের এই শান্ত নিরাপদ গ্রাম বাংলাকে এক অন্যরকম স্নিগ্ধতা দান করেছে। সামনের আসনে বসা কুশল মাঝে মাঝেই অভ্যেসবশত রিয়ারভিউ মিররের পিছনের সিটে তাকিয়ে দেখছিল পামেলাকে। এই ভোরের শুভ্র আলোতে পামেলার মুখটা যেন সদ্য প্রস্ফুটিত গোলাপের মতো লাবণ্যময় লাগছিল। একবার আয়নায় চোখাচোখি হতেই কুশল একটি নরম হাসি উপহার দিল। তারপর ড্রাইভারকে জিজ্ঞাসা করল, আচ্ছা রতনদা, রঘুনাথপুর পৌঁছাতে আমাদের ঠিক কতটা সময় লাগবে? তা ধরুন প্রায় 6 ঘন্টা। তবে বাড়িটা তো ঠিক রঘুনাথপুরে নয়, ওই ধরুন তার থেকে খানিকটা আগে। তাও মোটামুটি 5 ঘন্টা লাগবে। কথাটা কানে যেতেই সুজয় যেন উচ্ছ্বসিত হয়ে উঠল। ও বাবা, সে কি রে কুশল, তাহলে তো আজকে আর ফেরা যাবে না মনে হচ্ছে। দেখ ভাই, কাজ সেরে বাড়ি ফিরতে গেলে তো সেই 4টে নাগাদ বেরিয়ে পড়তে হবে। তার চেয়ে ওখানেই কাছাকাছি কোথাও পেট পুজো সেরে নেওয়া যাবে, কি বলিস? এবার সকলে তার কথায় একযোগে সায় দিল। তাদের যাত্রার উদ্দেশ্য যেন কাজের চেয়ে উৎসবে পরিবর্তিত হয়েছে। মাঠ ঘাট পুকুর পেরিয়ে এক সময় যখন রাস্তাটা হাই রোড থেকে একটি অন্ধকার বাঁকের মুখে ফিরল, তখন প্রায় বেলা 11টা বেজে গেছে। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো, ঠিক এই জায়গাটায় এসেই যেন সকলের মোবাইল ফোনে নেটওয়ার্ক হারিয়ে গেল। কুশল পড়ল বেশ বিপাকে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার এই অনুভূতিটা তার কাছে অস্বস্তিকর লাগল। রাস্তার ধারে এক জায়গায় গাড়ি থামাতে বাধ্য হলো কুশল। সে গাড়ি থেকে নামলো। তার দেখা দেখি সুজয় আর অভিরূপও নামলো। আরে নেটওয়ার্কেরই কি অভিশাপ ভাই! নেটওয়ার্ক না এলে তো বাড়িটাই খুঁজে পাওয়া যাবে না। হতাশা নিয়ে সুজয় এদিক ওদিক ছোটাছুটি করছিল। আর ঠিক তখনই কিছুটা এগিয়ে যেতেই সে দেখল সামনে খোলা রুক্ষ মাঠের উল্টো দিকে একজনকে বসে থাকতে। মানুষটা যেন তাদের এই বিপন্ন পরিস্থিতি দেখে দাঁত বের করে হাসছে। সে এক নাগারে তাদের দিকে তাকিয়ে আছে দেখে সুজয় তার দিকে এগিয়ে যেতে যেতে বেশ সাবলীলভাবেই বলল, এই ভাই, এখানে জমিদার বাড়িটা কোথায় একটু বলবে? কিন্তু লোকটি তার কথার সঙ্গে সঙ্গে কোনো জবাব না দিয়ে বেশ কিছুক্ষণ তীব্র অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। এদিকে সুজয়ের দেখা দেখি কুশলও এগিয়ে এসেছে। সে এবারে কণ্ঠস্বর স্বাভাবিক রেখে একটু জোর দিয়েই বলল, এই যে ভাই, ও ভাই, ওভাবে কি দেখছো? হ্যাঁ বলছি, পত্রনবীশ ভিলাটা কোন দিকে আছে জানো? হ্যাঁ? কুশল এবার ভালো করে খেয়াল করলো জিনিসটা। ব্যক্তিটির চেহারার সাদৃশ্য যেন মানুষের মতো নয়। লম্বাটে মাথায় ছুঁচালো কান, দাঁতগুলো যেন অস্বাভাবিক রকমের তীক্ষ্ণ আর নোংরা। কিন্তু এইসবের মাঝে সবচেয়ে অস্বাভাবিক তার চোখের মণিগুলো। সাধারণ মানুষের চেয়ে যেন আকারে বেশ কিছুটা বড়, আর আলোয় ঝলমল করছে যেন সেগুলো। একটি তীক্ষ্ণ অচেনা দৃষ্টি নিয়ে এমনভাবে তাদের দিকে তাকিয়েছে লোকটা, যেন মনে হচ্ছে সে ওই চোখ দুটো তার শরীরের গভীরে প্রবেশ করিয়ে সমস্ত আনন্দ আর ভালো লাগাগুলোকে ছিনিয়ে নেবে। এই পরিবেশে নিস্তব্ধতা যেন আরও গাঢ় হয়ে এলো লোকটির এই অস্বস্তিকর উপস্থিতিতে।
এবার তাকে বেশ আশ্চর্য করে দিয়ে লোকটি একটি বিকৃত ভাঙা কণ্ঠে বলে উঠল, কি যেন একটা নাম বললে বাড়িটার? ওই নাম, ওই বাড়িকে এখানে কেউ ও নামে ডাকে না বাবুরা। ও হলো আমাদের বড় বাবুর বাড়ি, বুঝলে? তা বড় বাবুর বাড়ি যেতে চাইছেন নাকি বাবুরা? অনেকক্ষণ ধরে সুজয় তার মোবাইল নিয়ে নেটওয়ার্কের আশায় এদিক ওদিক ছোটাছুটি করছিল। এবার সে বিরক্ত হয়ে বলল, আরে হ্যাঁ রে বাবা, ওই তোমার কি বলে ওটা, বুড়ো বাড়ির বাড়ি রাস্তাটা একটু বলো দেখি, না হলে আজকে সারাদিনই এখানে বসে থাকতে হবে আমাদের। তার কথায় গ্রাম্য লোকটি আবার সেই বিকৃত হাসি হাসল, যেন গলার ভাঙা ভোকাল কর্ড দিয়ে শুধু কিছু শুষ্ক বাতাস বেরিয়ে এলো যেন। তারপর বলল, বাবু সেই বাড়ি কিন্তু এখান থেকে খানিকটা দূরে। আমি ওই বাড়ির আশেপাশেই থাকি, যদি বলেন দেখিয়ে দিতে পারি। আর এই শেষের কথাটায় বেশ খুশি হলো সুজয়। প্রফুল্ল চিত্তে বলল, এই তো এতক্ষণে তুমি একটা কাজের কথা বলেছ, তা আমাদের সাথে গাড়িতে উঠে পড়ো দেখি। কথাটা যেন কুশলের কিছুতেই মনোপুত হলো না। সে সুজয়কে বাধা দিতেই যাবে, ঠিক তখনই তাকে অবাক করে দিয়ে মানুষটা বলল, না না না, আমার ওসব গাড়িতে চড়ার অভ্যেস নেই বাবু। এক কাজ করুন, আপনারা ওই রাস্তাটা ধরে সোজা এগিয়ে যান, কিছুটা গেলেই বাড়িটা দেখতে পাবেন। ওখানে ওই ওই একটি বড় বাড়ি আছে, আমি আপনাদের সাথে ওখানেই দেখা করছি। কথায় সুজয় হেসে ফেলল, অবিশ্বাসের সুরে বলল, তার মানে তুমি বলতে চাইছো তুমি হেঁটে আমাদের আগেই পৌঁছে যাবে? তাহলে ওকে বস, তুমি তোমার রাস্তা ধরো, আর আমরা আমাদের গাড়ি ধরেই যাই, দেখি কে আগে পৌঁছয়। অনেকক্ষণ থেকেই কুশল যেন লোকটাকে ভালোভাবে পরীক্ষা করছিল। শুরু থেকেই মানুষটাকে তার একটু পছন্দ হয়নি, কেমন যেন মানুষ কম পশু বেশি। তার ওপরে গা থেকে ভেসে আসছে কেমন একটা তীব্র বোটকা গন্ধ, ঠিক যেরকমটা চিড়িয়াখানা থেকে আসে, একদম সেই রকম। সুজয়কে লোকটাকে নিয়ে ঠাট্টা করতে দেখে এবার কুশল অস্বস্তি চেপে বলল, সুজয়, হচ্ছে নাকি? হ্যাঁ, উনি যখন যাবেন না বলছেন, তাহলে ওকে যেতে দে না। আচ্ছা ঠিক আছে। তারপর কুশলের পিছনে পিছনে গাড়িতে গিয়ে উঠল সে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই ওই শান্ত জনমানবহীন জায়গাটা যান্ত্রিক শব্দে ভরে এলো। গাড়িটাও এগিয়ে গেল সামনের দিকে। শুধু পামেলা একবার আকুল দৃষ্টিতে পিছনের দিকে তাকিয়ে দেখল। লোকটা একটা অস্বাভাবিক স্থির দৃষ্টি নিয়ে তাদের গাড়ির দিকে তখনও তাকিয়ে আছে। তার ওই হিম শীতল দৃষ্টির দিকে তাকিয়ে নিমেষে পামেলার বুকের ভিতরটা কেমন যেন ধক করে উঠল। পাশে বসে থাকা ত্রিনা তাকে জিজ্ঞাসা করল, এই পামেলা, কি হলো রে তোর? ওভাবে কেঁপে উঠলি কি রে? পামেলা আর এই বিষয়ে বিশেষ কথা না বাড়িয়ে শুধু বলল, কিরকম যেন অদ্ভুত দেখতে মানুষটাকে, তাই না? ও তাই বল। আরে গ্রামের নিস্তব্ধ পরিবেশে তোর ওরকম মনে হচ্ছে। এমনিতে এরা কিন্তু বেশ সহজ সরল মানুষ। কথাটা পামেলার মনে ক্ষণিকের শান্তি দিলেও কুশলের মনে ব্যাপারটা যেন কেমন খচখচ করতে থাকলো। কাজের সূত্রে বহু জায়গায় ঘুরতে হয় তাকে, কিন্তু আজ অবধি ওরকম অস্বস্তিকর তীব্র চোখের দৃষ্টি সে আগে কোনোদিনও দেখেছে বলে তো মনে হয় না। মনে হচ্ছে তাদের যাত্রাপথ যেন অশুভ কিছুর দিকে এগিয়ে চলেছে। একেবারে পিছনের আসনে ছিল অভিরূপ আর সুজয়। মাঝের সিট থেকে ত্রিনা এবারে অভিরূপের দিকে ঝুঁকে উদ্বেগ মাখা কণ্ঠে বলল, এই তোমার কি হয়েছে বলো তো? নিচে নামার পর থেকেই দেখছি কিরকম যেন চুপ করে আছো। কি হয়েছে? আরে বলো না কি হয়েছে? ত্রিনার কথায় যেন এতক্ষণে অভিরূপের তন্দ্রাচ্ছন্ন ভাব কাটল। তার চোখে ফুটে উঠেছে এক শূন্য অসহায় দৃষ্টি। তার মুখোমুখি বসে থাকা সুজয়ের দৃষ্টিও তা এড়াতে পারল না। এ কি অভিরূপ, তোর চোখ মুখ ওরকম থমথমে কেন? তোর কি হয়েছে? জানি না ভাই, কিন্তু এই তল্লাটে প্রবেশ করার মুহূর্ত থেকেই কেমন যেন আমার মনটা দুর্বল হয়ে পড়েছে। যেন মনে হচ্ছে আমি আর কোনোদিনও হয়তো প্রাণ খুলে হাসতে পারবো না, আর কোনোদিনও তোদের সাথে আনন্দ করতে পারবো না। কথাটা খুব একটা ভুল বলেনি অভিরূপ।
কিছুক্ষণ আগে কুশলের মনেও ঠিক এই একই রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। যেন মনে হয়েছিল কোনো অশুভ শক্তি এসে তার জীবন থেকে সব সুখ নিংড়ে নিয়েছে। কিন্তু সে মুখে কিছু বলল না। এতক্ষণ ড্রাইভার রতন চুপচাপ বসেছিল। উনি স্যার খুব একটা ভুল কিন্তু কিছু বলেননি। জায়গাটা যেন কেমন একটা অমঙ্গলে ঘেরা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, একটু আগে ওই যে মানুষটার সাথে আপনি কথা বলছিলেন না, আমি কিন্তু বাঘ ঘোড়ার মুখে স্পষ্ট দেখেছি স্যার। ওই মানুষটার জায়গায় একটু আগেই একটা বিশাল আকারের কালো কুকুরকে বসে থাকতে, পরক্ষণেই যে সে উধাও হয়ে গিয়ে মানুষে। কথাটা পুরোপুরিভাবে বলতে পারল না রতন। সে যেন নিজের বলা কথায় নিজেই বিশ্বাস করতে পারছিল না। তাই সে মাঝপথেই ফিসফিস করে গুজগুজ করতে লাগলো। এবার সকলের মুখে একরকমের ভয়ের অভিব্যক্তি দেখে সুজয় যেন জোর করে হেসে উঠল। সে পরিস্থিতি হালকা করার ব্যর্থ চেষ্টা করে বলল, সেই তো, ওই মানুষটা কুকুর থেকে হঠাৎ করেই মানুষ হয়ে গিয়ে আমাদের রাস্তা বলে দিল। সত্যি তোরা যে কি বলিস না, আরে একটা নির্জন পরিবেশে ওরকম বিভ্রম মনে হয়। কিন্তু হাসি ফুটল না কুশলের মুখে। সে শুধু গম্ভীর শীতল কণ্ঠে বলল, এটা হাসির বিষয় নয় সুজয়। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখানকার কাজ মিটিয়ে নিয়ে বেরিয়ে যেতে হবে। অভিরূপ তখনও সেই শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে। তার চোখে মুখে নেই সেই চেনা উচ্ছ্বাস। কেবলই এক গভীর বিষাদের ছায়া যেন তার উপর চলে এসেছে। সে যেন এই পরিবেশে নিজের জীবন শক্তি ক্রমশ হারিয়ে ফেলছে ধীরে ধীরে। গাছপালার ঘন আড়াল ভেদ করে যে বাড়িটা এইমাত্র দৃষ্টিগোচর হলো, তাকে দেখে যেন এক রাশ মুক্তির নিঃশ্বাস বইল সকলের মনে। বাড়িটার স্থাপত্যে ভঙ্গুরতার ছাপ স্পষ্ট ঠিকই, তবুও বাড়ির সামনের লোহার গেটে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ ভৃত্যগোছের মানুষটিকে দেখে কুশলদের মনে এক ক্ষীণ শান্তির ছোঁয়া লাগল। অন্তত এতক্ষণে তারা পরিচিত মানুষের মুখ দেখতে পেল। ভৃত্যটি তাদের দেখেই জীর্ণ দরজাটা খুলে দিল। তারপর তাদের দিকে প্রায় নম্রভাবে ঝুঁকে দাঁড়িয়ে এক সেলাম ঠোকার ভঙ্গি করল। সেদিকে তাকিয়ে কুশল সামান্য হেসে মাথাটা নাড়ল তার। গাড়িটা পোর্টিকের নিচে এসে দাঁড়াতেই কুশল সমেত সকলেই এক এক করে নেমে এলো গাড়ি থেকে। এই স্থান থেকে দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত মাঠ আর তার চারপাশে ঘিরে থাকা অন্ধকার জঙ্গল। বাড়িটার ভেতরের দিকে এক চিলতে বাগান, তাতে একজনকে মাথা গুজে গভীর মনোযোগে বাগানের পরিচর্যা করতে দেখল তারা। পামেলা সেই দিকে ধীর পায়ে এগিয়ে গেল। তারপর বাগানের দিকে একটি মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বাকিদের বলল, এই এই দেখ দেখ দেখ, কি অসাধারণ ফুল ফুটেছে এখানে। উফ, কত রকমের ফুল! গোলাপ, সূর্যমুখী থেকে শুরু করে সব রকমের শীতের বাহারি ফুলেরা যেন একসঙ্গে হেসে উঠেছে। তারপর বাগানে কাজ করা মানুষটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনি বুঝি বাগানের মালি? আপনার তো দেখছি হাতে বিশাল জাদু। শুনে মালি মাথা তুলে নীরবে তার দিকে একবার তাকালো। শুধু সেই দৃষ্টিতে কোনো ভাবান্তর ছিল না, শুধু ছিল এক অস্বাভাবিক উদাসীনতা। ততক্ষণে গেটের সেই ভৃত্য এসে দাঁড়িয়েছে তাদের সামনে। তার নাম রঘু। সে এক মৃদু গলা খাঁকরানি টেনে বলল, তা বাবু, পথে কোনো অসুবিধে হয়নি তো? হ্যাঁ, তা তো একটু অসুবিধাই হলো। আপনাদের এখানে তো নেটওয়ার্ক নেই দেখছি, তাই তো বাড়িটা খুঁজে পেতে এত দেরি হলো। আর কথায় সুজয় এবার হেসে এগিয়ে এলো। তার চোখে তখনও কৌতুকের ঝিলিক। নেটওয়ার্ক নেই? কি বলিস ভাই? আরে চলতা ফিরতা নেটওয়ার্ক ছিল যে। বাড়িটার ডিরেকশন সে কিন্তু একেবারে ঠিক বলেছে। তা লোকটা যে আমাদের সাথে পাঙ্গা নিয়েছিল, সেটা গেল কোথায়? উফ, এই তুই ওই অদ্ভুত লোকটার কথা একটু ছাড়বি? ও কখনো আমাদের গাড়ির সঙ্গে পাল্লা দিতে পারে? ও বলল আর তুইও শুনলি? উফ,
কথাটা শেষ করতেই তার একেবারে কাছের একটি গাছের নিবিড় আড়াল থেকে সেই চেনা কর্কশ কণ্ঠস্বর ভেসে আসতেই তারা যেন দিনের আলোয় ভূত দেখার মতো চমকে উঠল। দিদিমণি, আমি কিছুক্ষণ আগেই চলে এসেছিলাম। আসলে ওই ছায়ায় বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম। বেশি রোদ আবার আমার সহ্য হয় না তো। তৃণা যেন হকচকিয়ে গিয়ে দ্রুত কিছুটা পিছিয়ে অভিরূপের পিছনে আশ্রয় নিল। ওদিকে সুজয়ের মুখেও যেন একটা তীব্র অস্বস্তি খেলা করছে। লোকটা এত তাড়াতাড়ি এলো কিভাবে? এবার লোকটা যেন তার মনের কথা বুঝতে পেরেই বলল, আমি এই বাড়ি কিভাবে এলাম ভাবছেন তো বাবুরা? আমি এই অঞ্চলের মানুষ বটে, তাই অলিগলি সব চেনা আমার। আপনারা এলেন ঘুরে পথে, আর আমি এলাম ছোট্ট রাস্তা দিয়ে। এবার ব্যাপারটা সকলের কাছে যুক্তিসঙ্গত হলো। অভিরূপ এতক্ষণে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, সেই বলো। তবে তার কণ্ঠে এখনো আগের সেই অবসাদ কিছুটা লেগে আছে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একটি চাপা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। রঘু, তারা কি এসেছে? এতক্ষণে বাড়ির ভৃত্য রঘু তাদেরই পাশে দাঁড়িয়ে সবটা শুনছিল। এবারে এসে জোরে চেঁচিয়ে বলল, আগে হ্যাঁ কর্তা বাবু। এবার ভিতর থেকে আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো, তাহলে ওদের ভেতরে নিয়ে আয়, আর চকুকে বল বেশি বক বক না করে কাজে লাগতে। এই রে বড়বাবু, আমার একটা কাজ দিয়েছিলেন, আমি এক্কেরে ভুলে গেছি। আমি চললাম রঘু কাকা। কথাটা বলেই লোকটি যেন বাড়ির পাশের ঘন অন্ধকার জঙ্গলের আড়ালে মুহূর্তে মিশে গেল। তার এই মিশে যাওয়াটা যেন পরিবেশকে আরো ভয়াবহ করে তুলল তাদের জন্য। সেই দিকেই বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো কুশল। তার মন এখনো পুরোপুরি স্বাভাবিক না। ওই জঙ্গলের বিষণ্ণতা কাটিয়ে যদিও তারা একটি জনমানবে পরিপূর্ণ বাড়িতে এসে পড়েছে, কিন্তু এরা যা দেখাচ্ছে, এরা সত্যিই কি তাই, নাকি ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো ভয়াবহতা? এর চেয়ে বেশি ভাবার আগেই রঘু তার কানের কাছে ফিসফিসিয়ে বলল, আসেন দাদা বাবু আর দিদিমণিরা, কর্তা বাবু ডাকতেছেন। কুশল আর বাকিরা এবারে রঘুর পিছু পিছু এগিয়ে গেল ওই জরাজীর্ণ জমিদার বাড়িটার রহস্যময় অন্দরমহলের দিকে। রঘু তাদের পথপ্রদর্শক। বৃদ্ধ ভৃত্যটির পিছু পিছু কুশল, পামেলা, সুজয়, তৃণা এবং অভিরূপ এগিয়ে চলল। জরাজীর্ণ জমিদার বাড়িটার বিশাল পোর্টিকো পেরোনোর পরই ভেতরে ঢুকে প্রথম যে জিনিসটা চোখে পড়ল তা হলো বাড়ির ভেতরের এই অংশটি যেন বাইরের বাগানের মতো স্বাভাবিক নয়, বরং আরও বেশি নিঃশব্দ ও ঠান্ডা। হলঘরটাও বিশাল, তবে এর আকাশ ছোঁয়া ছাদেও যেন দীর্ঘদিনের অবহেলা আর অন্ধকার বাসা বেঁধে আছে। ভারী প্রাচীন আসবাবপত্রগুলি এলোমেলোভাবে ছড়ানো, তাদের ওপর পুরু ধুলোর স্তর জমেছে। ঘরটিতে একটা বিশেষ ধরনের গন্ধ ভেসে বেড়াচ্ছে। সাথে সাথে পুরনো কাঠ, ধুলো আর চেনা যায় না এমন এক তিক্ত মিশ্র গন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই বাড়িটা কি বহুদিন বন্ধ ছিল? চাপা স্বরে জিজ্ঞাসা করল পামেলা। এই শান্ত অচেনা পরিবেশে তার কণ্ঠস্বর যেন কিছুটা ভীত শোনাচ্ছিল। রঘু ঘরে দাঁড়ালো না, কেবল সামনে তাকিয়েই বলল, না দিদিমণি, কর্তা বাবু আসেন আর আমরা তো আসি, তবে আলো ভেতরে ঢোকে না বলেই হয়তো এমন মনে হচ্ছে। অভিরূপের চোখে সেই বিষণ্ণ শূন্যতা আরো গাঢ় হলো। সে যেন পরিবেশের এই অশুভ ভার বহন করতে পারছিল না। সে ফিসফিস করে সুজয়কে বলল, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে রে, একটু খোলা বাতাস দরকার। সুজয় তার কাঁধে হাত রেখে অভিরূপকে আশ্বস্ত করার চেষ্টা করল ঠিকই, কিন্তু তার নিজেরও বুকের ভেতরটা যেন ধুকপুক করছিল। সে দেখল কুশলও গম্ভীর মুখে চারপাশটা দেখছে। কুশল দেখল হলঘরের মাঝ বরাবর একটি সিঁড়িপথ ওপর দিকে চলে গেছে।
রঘু এবার সিঁড়ির মুখে এসে থামল। সিঁড়িগুলো ভারী এবং তার ধাপগুলো বহু বছর ধরে ঘষা খেয়ে অমসৃণ হয়ে গেছে। রঘু মাথা নিচু করে ইশারা করে বলল, কর্তা বাবু ওপরে তার ঘরে অপেক্ষা করছেন, আসুন আসুন। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পামেলার চোখ পড়ল সিঁড়ির দুপাশের দেয়ালে টাঙানো কিছু পুরনো ছবিতে। দেখেই বোঝা যায় সেগুলি এই জমিদার বাড়ির পূর্বপুরুষদের। ছবিগুলিতে কারো কারো চোখ যেন তীক্ষ্ণভাবে তাদের অনুসরণ করছে। আরে বাবা, এই তো একটা হরর ফিল্মের সেট পুরো। কুশল কোনো কথা না বলে রঘুর পিছু নিল। তারা যখন সিঁড়ির মাঝামাঝি, ঠিক তখনই হঠাৎ করেই অভিরূপের পাটা গেল ফসকে। সে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু সুজয় তাকে ধরে ফেলল। অভিরূপের চোখে তখন কেবলই আতঙ্ক আর আতঙ্ক। কি হলো অভি? কিসে যেন আমার পা আটকালো। সাবধানে আসেন বাবুরা, পুরনো বাড়ি তো, তাই অসুবিধে হচ্ছে। পুরনো বাড়ি তো ওরকম অনেক কিছু মনে হয় বাবুরা, তেমন গা করতে নেই। কুশল আর সুজয় একে অপরের দিকে কিছুক্ষণ তাকালো। রঘুর শেষ কথাটা কি নিছক সতর্কবার্তা, নাকি অন্য কোনো অশুভ ইঙ্গিত? তারা আর কথা না বাড়িয়ে দ্রুত সিঁড়ি পেরিয়ে ওপরের দিকে এগিয়ে চলল। তাদের মনে এখন ভয় আর কৌতূহলের দুই ছাপ জেগে উঠেছে। সিঁড়ি শেষ হতেই একটা লম্বা অন্ধকার করিডোর। করিডোরের দুপাশে ভারী কাঠের দরজা, প্রতিটিতে আভিজাত্য ও জীর্ণতার অদ্ভুত সহাবস্থান। এই করিডোরে হাওয়া চলাচল প্রায় নেই বললেই চলে, যেন বাতাসও এখানে স্তব্ধ হয়ে আছে। রঘু সেই পথ ধরে হেঁটে একটি দরজার সামনে এসে দাঁড়ালো, যে দরজা থেকে কিছুক্ষণ আগে গম্ভীর চাপা কণ্ঠস্বরটি ভেসে এসেছিল। রঘু দরজায় নম্রভাবে টোকা দিয়ে বলল, কর্তা বাবু, এই কলকাতা থেকে বাবুরা এসেছেন। ভেতর থেকে তেমন কোনো উত্তর এলো না, শুধু একটা কর্কশ শব্দের মাধ্যমে এলো, নিয়ে আয়। বলে অনুমতি দেওয়া হলো। রঘু সাবধানে দরজা ঠেলে কুশলদের ভেতরে যাওয়ার ইঙ্গিত করল। কুশলই প্রথমে প্রবেশ করল। ঘরটি ছিল হল ঘরের মতোই বিশাল, তবে এখানে অন্ধকার যেন আরো ঘন ও তীব্র। একটিমাত্র খোলা জানালা দিয়ে যেটুকু আলো আসছিল তা ঘরের কোণে থাকা ভারী আসবাবপত্রের ছায়াগুলিকে আরো দানবীয় করে তুলেছে। আর ঘরের এক প্রান্তে জানলার দিকে মুখ করে একটি প্রাচীন হুইল চেয়ারে বসে আছেন সেই কর্তাবাবু। তার দিকে তাকাতে তাকাতেই সকলের নিঃশ্বাস যেন থমকে গেল। মানুষটি অত্যন্ত লম্বা ও শীর্ণ, যেন বহুদিনের অপুষ্টি বা কষ্টের শিকার তিনি। মাথায় টাক আর চোখ দুটি কোটরে ঢুকে গেছে। তার পরনে একটি পুরনো তবে পরিচ্ছন্ন ধূসর রঙের জোব্বা, কিন্তু যা সবচেয়ে বেশি চোখে পড়ল তা হলো তার তীব্র শূন্য দৃষ্টি। সেই দৃষ্টিতে নেই কোনো উষ্ণতা, কেবল এক অন্ধকার কর্তৃত্ব এবং বহুদিনের ক্ষয়ে যাওয়ার সময়ের ছাপ রয়েছে শুধু। কর্তাবাবু হুইল চেয়ারে বসে সামান্য শরীরটা সোজা করলেন। তার নড়াচড়ায় হুইল চেয়ারের চাকা থেকে একটি তীক্ষ্ণ ঘর্ষণের শব্দ এলো, যা নিস্তব্ধতা ভঙ্গ করল। এসো, তোমরা এসেছো, আমি অপেক্ষা করছিলাম। কর্তাবাবুর কণ্ঠস্বর সেই রকমই শুষ্ক ও খ্যাসখ্যাসে, যেন ভাঙা পাথরের মধ্যে দিয়ে বাতাস বেরোচ্ছে। আমার অনুমান ছিল শীতের এই নির্জন দিনগুলোতেই শিকারীরা আসবে। হ্যাঁ, শিকারীরা? এই শব্দটা শুনে তার অস্বস্তিও আরো বাড়ল। সে নিজেকে সামলে নিয়ে পেশাদারি ভঙ্গিতে বলল, নমস্কার, আমি কুশল, রিয়েল এস্টেট কোম্পানির পক্ষ থেকে আসছি। আপনার বাড়ি ভিজিট করার কথা ছিল কর্তাবাবু, তবে আপনি শিকারীর কথা বললেন কেন? কর্তাবাবু কুশলের দিকে তাকালেন না। তার চোখ যেন কুশলের পিছনে দাঁড়ানো পামেলা, তৃণা এবং বিশেষত অভিরূপের উপর নিবদ্ধ হল। তিনি একভাবে তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, বাহ, বাড়ি কি তোমরা এমনি এমনি নেবে? পছন্দ হলে কিছুদিনের মধ্যেই তোমরা লেখাপড়া করে এই বাড়ি ছিনিয়ে নেবে আমার থেকে। তোমাদের আগেও তো অনেকে এসেছে এখানে এই বাড়ির লোভে। হ্যাঁ, তবে তারা
কথাটা শেষ করলেন না কর্তামশাই, তার পরিবর্তে বললেন, আর কি বললে? ভিজিট? হ্যাঁ, এই জরাজীর্ণ বাড়িটা তোমরা নাকি অর্থের বিনিময়ে সাজিয়ে তুলবে। আমরা তো এই বাড়িটাকে হেরিটেজ গেস্ট হাউস বানানোর কথা ভাবছি। বাড়িটা আমাদের ভীষণ ভালো লেগেছে কর্তাবাবু। কর্তাবাবু এবার তীক্ষ্ণভাবে পামেলার দিকে তাকালেন। পামেলা অস্বস্তি বোধ করলেও সাহস হারাল না সে। কিন্তু কর্তাবাবুর দৃষ্টি যখন অভিরূপের ওপর পড়ল, তখন যেন ঘরে থাকা অন্ধকার আরো গভীর হলো। আর এই যুবক, এর চোখ এত বিষণ্ণ কেন? মনে হচ্ছে যেন জীবনের সব রং কেউ টেনে নিয়েছে। এই ঘরে প্রবেশের পর থেকে এসে যেন এক পুরনো শোকের সঙ্গে যুদ্ধ করছে, তাই না খোকা? অভিরূপের শরীরটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। সে কোনো উত্তর দিতে পারল না, শুধুমাত্র মাথা নিচু করে রইল সে। ও আমাদের বন্ধু কর্তাবাবু, একটু শরীরটা খারাপ হয়তো। শরীর খারাপ না, এই যুবক, এ হলো আত্মার ক্ষয়। আর এই বাড়িতে সে ক্ষয় খুব দ্রুত ঘটে। কর্তাবাবুর চোখ এবার যেন অতিরিক্ত উজ্জ্বল হয়ে উঠল, ঠিক সেই অদ্ভুত লোকটির মতোই। কুশল বুঝল আর এক মুহূর্ত দেরি করা ঠিক নয়। সে দ্রুত ফাইল এগিয়ে দিয়ে বলল, আমরা কি তাহলে তাড়াতাড়ি কাজ শুরু করতে পারি? আমাদের বেশি সময় নেই। কর্তাবাবু হুইল চেয়ারে গা এলিয়ে দিয়ে বললেন, সময়? সময় তো এখানে স্থবির হয়ে আছে যুবক। হ্যাঁ, এই বাড়ির ইতিহাস যে বড়ই আকর্ষণীয়, যা কোনো দলিল দস্তাবেজে লেখা নেই। বরং তোমরা সবটা ঘুরে ঘুরে দেখো, দেখো, যাও। এই বলে হাত থেকে ফাইলটা নিয়ে পিছনের দিকে ঘুরে গেলেন তিনি, যেন নিঃশব্দে বললেন, তোমরা আসতে পারো। এই বাড়ির কর্তাবাবু বড়ই অদ্ভুত গোছের মানুষ, তাই না? ভুলে যেও না তার বংশমর্যাদা। তাদের বংশ এককালে জমিদার ছিল। তার কথার মধ্যে আপেক্ষিকভাবে অসঙ্গতি থাকলেও সেই গাম্ভীর্য কিন্তু এখনো 16 আনা বজায় আছে। হঠাৎ করে সেই নোনা ধরা স্যাঁতস্যাঁতে বাড়ির অভ্যন্তর থেকে বের হয়ে খোলা আকাশের নিচে আসতেই তাদের মনটা আবার শীতের শুভ্র আলোয় যেন প্রশান্ত হয়ে উঠল। বাগানের পাশে দাঁড়িয়েছিল রঘু। সে তাদের দেখে এগিয়ে এসে বলল, তা কর্তা বাবুর সাথে কথা হলো দাদা বাবুদের? কেমন বুঝলেন? হ্যাঁ? কথাটা শুনে সুজয়কে আবার খুনসুটির কৌতুক পেল। সে হেসে বলল, হ্যাঁ, যাই বলো রঘুদা, তোমার কর্তাবাবুটি কিন্তু খাসা চরিত্র, একেবারে ভূতের গল্পের নায়কের মতো। কথাটা রঘু হাসল, কিন্তু সে হাসিটা ছিল যেন আশ্চর্য রকম মসৃণ ও কৃত্রিম। সে বলল, আজকাল উনি বড্ড ভুলভাল কথা বলেন। আসলে অসুস্থ কি না, তাই। তা আজ আপনারা এখানে খাবেন তো? রান্না বসাই? এই না না, আমাদের অন্য পরিকল্পনা আছে ভাই। আমরা আজ পিকনিক করব। এখানে তো তেমন কিছু কাজ হলো না। আচ্ছা কুশল, চল তবে আমরা এগোই। অভিরূপের এই তাড়াহুড়ো আর অস্বাভাবিকতার আতিশয্য সকলের কানেই একটু কেমন শোনালো যেন। তারা জানে এই অশুভ পরিবেশ অভিরূপের একেবারেই ভালো লাগেনি। তৃণা তাই অভিরূপের হাতটা শক্ত করে চেপে ধরল। এবারে রঘুর মুখে যেন একটা অন্য রকমের হাসি দেখা দিল, এক অদ্ভুত জ্ঞানী হাসি। সে অভিরূপের দিকে তাকিয়ে বলল, যাবেন কি? হ্যাঁ, যাবেন কি বাবু? আজ আপনাদের তো আর যাওয়া হবেনি বাবুরা। আপনাদের পিকনিক করতে হলে এখানে করুন। এই এত বড় জায়গা আছে যে। হ্যাঁ, তাকে প্রায় মাঝপথে থামিয়ে দিয়ে পামেলা বলে উঠল, কেন? সে আতঙ্কে কুশলের হাত চেপে ধরেছে। রঘু এবার তাদের দৃষ্টি আকর্ষণ করল। তাদের গাড়ির দিকে গিয়ে সে বলল, ওই দেখুন, আপনাদের গাড়ি বিগড়ে গেছে।
আর আপনাদের ড্রাইভার গেছে সেই গাড়ি সারানোর জন্য লোক খুঁজতে। দেখেন রাতের আগে ফিরতে পারে কি না। এবারে তাদের সকলের জন্য একসাথেই বুকটা থক করে উঠল। দ্রুত মুখ ফিরিয়ে দেখল রঘু ভুল কিছু বলেনি। তাদের গাড়ির বনেট খোলা, আর তা থেকে তখনও সরু হয়ে ধোঁয়া বেরোচ্ছে। কুশলের মনে যেন একটা তীব্র প্রশ্ন দেখা দিল। যদি গাড়ি খারাপই হয়েছে তাহলে রতন তাকে না বলে চলে গেল কেন? রঘু তাকে অবাক করে দিয়ে যেন মনের কথা পড়ে নিল এবং বলল খুব সহজভাবেই, হয়তো ভাবতেছেন এই আপনারে জানালো না কেন? সে জানাতে চেয়েছিল বাবু, বুঝলেন তো, কিন্তু পারে নাই। তার কথাটা যেন কুশলদের মনে অস্বস্তিকর রেখাপাত করল। এখানকার মানুষগুলো তো ভীষণ অদ্ভুত। প্রতিবার তার না বলা সত্ত্বেও মনের কথাগুলো পড়ে ফেলছে, কিভাবে সম্ভব? এই স্থানটি যেন তাদের মনোবৃত্তির ওপরও কর্তৃত্ব করতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতেই যেন রঘু একটু স্বাভাবিকতার ভান করে আবার বলল, ওই যে বাবু, এই আপনারা তখন কর্তা বাবুর সাথে দেখা করতে বাড়ির ভিতরে ঢুকেছিলেন কি না, তাই আমারে বলল যে রাস্তায় গিয়ে কোনো গাড়ি বা বাস ধরে শহরে যাবে, আর সেখান থেকে একটা মিস্ত্রি সঙ্গে করে নিয়ে আসবে। না হলে আপনাদের আর বাড়ি ফেরা হবে কিভাবে? রঘু চলে যেতেই এবারে পামেলায় যেন প্রচণ্ড ভয় ভেঙে পড়ল। তার চোখ মুখে ছিল আশঙ্কার ছাপ। ও ও ও এ কি সব বলে গেল? আমরা বাড়ি ফিরবো না? কুশল, এই কুশল, আমরা কি তবে এখানেই বন্দী হয়ে গেলাম? এই দেখ তো মোবাইলে নেটওয়ার্ক আছে কিনা, তাহলে তোর অফিসে একটা জরুরি কল কর। তারা সকলেই সুজয়ের পরামর্শ অনুযায়ী মোবাইল বের করল, কিন্তু তাদের হতাশ হতে হলো, কারণ নেটওয়ার্ক নেই। এবার অভিরূপ যেন পাগলের মতো বলে উঠল, না 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 না, এটা ঠিক হচ্ছে না। আমি নিশ্চিত এখানে আটকে যাওয়া মানে আমরা আর কোনোদিনও এখান থেকে বেরোতে পারবো না, কোনো দিনও না। তাকে সান্ত্বনা দিতেই কিছুটা ধমক দিয়ে বলল তৃণা, কি পাগলামি হচ্ছে অভি? কেন বেরোতে পারবো না আমরা? রতনদা মেকানিক আনলেই তো গাড়িটা সারিয়ে আমরা বেরিয়ে পড়বো। আচ্ছা, তার চেয়ে বরং আজকের পিকনিকটা আমরা এখানেই করি। আয় না রে পামেলা, এত কেন ভয় পাচ্ছিস তুই? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মানে তুই ঢুকতেই তো বললি যে বাগানটা খুব সুন্দর, তাহলে এত সুন্দর একটা বাগানে একটা পিকনিক হোক না। কথাটা যদিও অন্যদের সাহস জোগাতে বলেছে তৃণা, কারণ তার মনেও বাকিদের মতো বাসা বেঁধেছে এক রাশ অজানা ভয়। কিন্তু সে এত দুর্বল নয়। পাছে তার দুর্বলতা অভিকে আরও মানসিকভাবে দুর্বল করে তোলে, তাই সে নিজের ভয়কে দৃঢ়ভাবে মনেই চেপে রাখল। কুশল তখন রঘুর চলে যাওয়ার পথটার দিকে এক তীব্র সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়েছিল। এই জাদুকরী বাড়ি যেন ধীরে ধীরে তাদের স্বাধীনতাকে আস্তে আস্তে গ্রাস করছে। রঘু অত্যন্ত দ্রুততার সঙ্গে বাগানের এক কোণে পরিষ্কার করে বাসনপত্র বের করে দিল। তাদের সঙ্গে আনা বাজার ও সরঞ্জাম দিয়ে শুরু হলো এক অস্বাভাবিক পিকনিকের প্রস্তুতি। সূর্যের নরম আলোয় বাগানটি তখনও জাদুকরী দেখাচ্ছিল, কিন্তু সেই সৌন্দর্য যেন এক ভয়ঙ্কর জালের মতো কাজ করছিল। পামেলা ছিল এই পিকনিকের প্রাণকেন্দ্র। সে নিজের জোর করে ধরে রাখা স্বাভাবিকতার সবটুকু ব্যবহার করছিল। উচ্ছল হাসি আর মিষ্টি আবদারে সে সকলের মনকে হালকা করতে চাইছিল ধীরে ধীরে। সে দ্রুত হাতে জোগাড় শুরু করল সব, আর গুনগুন করে গান গাইতে লাগল। তবে তার এই আতিশয্যপূর্ণ আনন্দ স্পষ্ট জানান দিচ্ছিল যে সে তার ভেতরের ভয়কে দমিয়ে রাখার জন্য মরিয়া চেষ্টা করে চলেছে। কুশলের দিকে আর চোখে দেখলেই তার চোখে একটা প্রশ্নচিহ্ন ফুটে উঠত। আমরা কি সত্যি নিরাপদ? কিন্তু কুশল ছিল অগ্নি পরীক্ষার মুখে শান্ত থাকার অভিনয় করা একটা মানুষ। পামেলার পাশে বসে সে আগুনের আঁচ দিচ্ছিল, কিন্তু তার মন ছিল অস্থির। সে বারবার জঙ্গলের প্রান্তের দিকে তাকাচ্ছিল, যেখান থেকে যোগু হঠাৎ উধাও হয়েছিল,
দৈবাত যদি সে রতনকে আসতে দেখে তাহলে তারা গাড়ি মেরামত করে শীঘ্রই এখান থেকে পালাতে পারে। তার মনের সেই তীব্র খচখচানি যে রতন কেন তাকে না জানিয়ে চলে গেল এখান থেকে, এই অস্বাভাবিকতার কারণ কি, তা যেন কিছুতেই কাটাতে পারছিল না। সে যেন কলের পুতুলের ন্যায় ব্যস্ত, তার প্রতিটি কাজ ছিল যান্ত্রিক, কিন্তু মুখে এসে একটি দৃঢ়তার মুখোশ পড়েছিল। না 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 না, বন্ধুদের কিছুতেই ভেঙে পড়তে দেওয়া যাবে না। তাদের মধ্যে যদিও তৃণা খুব বাস্তববাদী, সে পামেলার সঙ্গে রান্নায় সাহায্য করছিল, কিন্তু তার মনোযোগ ছিল অভিরূপের ওপর। সে নিজের ভয়কে দৃঢ় ইচ্ছা শক্তি দিয়ে দমন করে অভিরূপকে ব্যস্ত রাখতে চাইছিল। তৃণার মুখে হাসি ছিল বটে, কিন্তু তার চোখ ছিল সতর্ক, একদিকে বন্ধুদের ওপর, অন্যদিকে বাড়ির প্রতিটি নীরব কোণের ওপর। তার মনে সন্দেহ ছিল এই পুরো আয়োজনটা নিয়ে। আচ্ছা রঘু, যা দেখাচ্ছে সত্যি কি তাই? কর্তাবাবু মানুষটাও না কেমন যেন। আর এই যে যোগু আর কর্তাবাবু, এনাদের মধ্যে কি সত্যিই কোনো যোগসাজশ আছে, নাকি সবই তাদের মনের ভুল ধারণা? ওদিকে সুজয় পরিস্থিতিকে হালকা করে দেখানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছিল। সে সবসময়ের মতোই মজার কথা বলে পরিবেশকে হালকা করার চেষ্টা করে যাচ্ছিল বটে। তৃণার সঙ্গে ঠাট্টা, এমনকি রান্নার পাত্রে অতিরিক্ত মশলা মিশিয়ে হাসাহাসি করার চেষ্টাও করছিল। সবই তার পরিস্থিতি স্বাভাবিক রাখার এক মন্দ চেষ্টাই বলা চলে। তার কাছে হয়তো এটা প্রথমে একটা অ্যাডভেঞ্চার ছিল, কিন্তু গাড়ির বনেট খোলা দেখে তার মনেও গভীর অস্বস্তির বাসা বেঁধেছে। সে বারবার অভিরূপকে স্বাভাবিক করার চেষ্টা করছিল। চিল ম্যান চিল, দেখ আমরা কেমন আনন্দ করছি। কারণ তা বন্ধুর এই মানসিক পরিবর্তন তাকে সবচেয়ে বেশি বিচলিত করছিল। অভিরূপ যেন এখানে পা দিতে নিজেকে কেমন হারিয়ে ফেলেছে। তবে অভিরূপ ছিল যেন এই পিকনিকের সবচেয়ে বিষাদময় অংশ। সে একেবারে রান্নার কাজে যোগ দেয়নি, একাকী দূরে একটি পাথরের উপর বসেছিল। তার দৃষ্টি শূন্য, তার মুখে সেই চেনা হাসি, উচ্ছ্বাস বা প্রেমিকার প্রতি আগ্রহের লেশ মাত্র ছিল না। তার মনে হয়েছিল সে যেন কোনো এক অশুভ গর্তে পা দিয়েছে, যেখান থেকে ফেরা তার জন্য অসম্ভব। তার মানসিক অবস্থা ছিল মনস্তাত্ত্বিক পতন। সে যেন অন্ধকারের হাতছানি অনুভব করছিল। মাঝে মাঝে সে অস্ফুটে কিছু বলছিল যেন, যা বন্ধুদের কানে ঠিক ভালোভাবে পৌঁছাচ্ছিল না। ওদিকে বাড়ির জানলা দিয়ে অলক্ষ্যে দুটি চোখ তাদের সমানে অনুসরণ করছিল, যেন আজ তাজা রক্তের গন্ধ লেগেছে তার নাকে। ওদিকে দূরে বসে রঘু যেন সবটা দেখছিল, তারও চোখের ভাষা একই। বাগানের মালি সেই সকালের মতোই মাথা গুঁজে কাজ করে যাচ্ছিল, যেন এসবের মধ্যে তার কোনো উৎসাহই নেই। রান্না শেষে যখন সকলে একত্রিত হয়ে খেতে বসল, তখন শীতের সকালে গরম খাবারের সুঘ্রাণ এক ধরনের মিথ্যা আরাম এনে দিল যেন। মাংসের গন্ধে যেন ভরে গেছে সারা অঞ্চল। তবে তাদের মনের অস্বস্তিকে আরও কিছুটা বাড়িয়ে দিল রঘু। এই যে রঘুবাবু, তোমাদের ভাগটা নিয়ে যাও, আর দেখো তোমাদের কর্তাবাবু আবার আমাদের রাধা রান্না খান কিনা। রঘু তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কিছুটা হাসল, তারপর বলল, না বাবুরা, ও খাবার আপনারাই খান। ও আমরা সেই কবেই খাওয়া ছেড়ে দিয়েছি। আর রইল কথা বাবুর কথা, ও খাবার তার মুখে মোটেও রুজবে না। তার জন্য খাবার আমি আলাদা করে রেখেছি তো। কথাটা যদিও ওখানে উপস্থিত সকলের মনে একটা ভীষণ রকমের প্রভাব ফেলল বটে, কেমন যেন ভয় ফ্যাকাশে হয়ে গেল তাদের মুখ। এই কথাগুলোর মধ্যে লুকিয়ে থাকা ইঙ্গিতের গভীরতা তারা যেন কিছুটা বুঝতে পারছিল। কিন্তু তা সত্ত্বেও কুশল হাসার চেষ্টা করে বলল, যাই হোক, পিকনিকটা শেষমেশ হলো তাহলে তো। কিন্তু পরের বার। ঠিক তখনই অভিরূপ হঠাৎ করে নিজের প্লেট থেকে একটি মাংসের টুকরো তুলে নিয়ে অত্যন্ত বিরক্তির সাথে ছুঁড়ে ফেলে দিল অন্যদিকে। কি হলো অভি? এই মাংস,
এর স্বাদটা ঠিক কাঁচা মাংসের মতো লাগছে। কি কি করে খাচ্ছিস তোরা? সকলে একটু থতমত খেয়ে গেল এটা দেখার পর। সুজয় তাড়াতাড়ি তার প্লেট থেকে এক টুকরো তুলে নিয়ে মুখে পুরল। আরে দূর দূর, এ তো সাধারণ চিকেন কারি রে। তোর মাথাটা মনে হচ্ছে ঠিক নেই। কিন্তু অভিরূপের ফ্যাকাশে মুখ আর অস্থিরতা তাদের এই আশ্বাসকে মিথ্যা প্রমাণ করল। সেই মুহূর্তে জঙ্গল থেকে একটি অচেনা পাখির মনমরা ডাক ভেসে এলো, যা তাদের সাময়িক আনন্দকে উপহাস করে এক আসন্ন বিপদের ঘোষণা দিল। যেন এই পিকনিক ছিল কেবল সময় ক্ষেপণ, অশুভ শক্তির হাতে স্বেচ্ছাবন্দী একদল মানুষের শেষবারের মতো স্বাভাবিকতার অভিনয় মাত্র। পুরো ঘটনাগুলোর রহস্যের ভার মনে নিয়ে চুপচাপ বসেছিল পামেলা। তার চোখে তখন বিস্ময় ও সামান্য আতঙ্কের মিশ্র ছাপ। তার মাঝে হঠাৎ করেই তার পিছনের ঘন ঝোপঝাড়ে সামান্য যেন একটু নড়চড় সে বুঝল। পরিস্থিতির প্রভাবে সে হঠাৎই থতমত খেয়ে পিছনে ঘুরে তাকাতেই দেখল দুজোড়া কালো চোখ তার হাতে ধরা মাংসের বাটিটার দিকেই তীব্র লোভের দৃষ্টিতে তাকিয়ে আছে। মাথাটা সামান্য কাত করে দেখার চেষ্টা করল পামেলা। ফলত তার চোখের সামনে ভেসে উঠল একটি ৮-৯ বছরের দেহাতি ছেলের ফ্যাকাশে মুখ। তার ঊর্ধ্বাঙ্গ ছিল খালি, শরীরের হাড়গুলো চোখে পড়ার মতো ফুটে উঠেছে। নিম্নাঙ্গে শুধু একটি খাটো ধুতি, যেন জীবন বাঁচানোর শেষ আকুতি নিয়ে সে এক হিংস্র লোভী দৃষ্টিতে মাংসের দিকে তাকিয়েছিল। এতক্ষণে পামেলার মনে একটা মানবিক পরিবর্তন ঘটল। তার ভয় যেন এক লহমায় মমতার কাছে পরাজিত হলো। আহারে, ছেলেটা মনে হয় প্রচণ্ড ক্ষুধার্ত, তাই ওভাবে মাংসের দিকে তাকিয়ে আছে। সে হাত নেড়ে ছেলেটাকে ডাকল, কিন্তু ছেলেটা যেন তার কাছে আসতে একটু ভয় পেয়ে গাছের আড়ালে গুটিসুটি মেরে দাঁড়িয়ে পড়ল। পামেলা আরও একবার তার উদ্দেশ্যে কোমল কণ্ঠে ডাক দিল, আরে এসো, ভয় কিসের? কি নাম তোমার? তুমি কি একটু খাবে? তার ডাক শুনে মুখ বাড়ালো ছেলেটা। তার চোখে মুখে ফুটে উঠেছে প্রচণ্ড বেপরোয়া লোভ। পামেলার ডাক শুনে বাকিরাও বেশ অবাক হয়ে ছেলেটার দিকে তাকালো। পামেলা বুঝল সে তাদের দেখে লজ্জা পাচ্ছে বোধহয়, তাই আর না ডেকে সে মাংসের বাটিটা একটা কলা পাতার ওপর নামিয়ে রাখল। তারপর দূরে সরে গেল সে। ছেলেটা যেন তার ইশারা বুঝতে পারল। সে একবার ওপরের ঘরের জানলার দিকে চোরের মতো তাকিয়ে ঢোক গিলল। তারপর প্রায় ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল মাংসের বাটিটার ওপরে। এক মুহূর্ত দেরি না করে সে প্রচণ্ড শব্দে চিবোতে শুরু করলো মাংসটা, যেন জন্ম জন্মান্তের ক্ষুধা নিয়ে সে খেয়ে চলেছে। মনের ভয়কে ছাপিয়ে এতক্ষণে ছেলেটাকে ওভাবে খেতে দেখে গভীর মায়া হলো পামেলার। সে দূর থেকে এক দৃষ্টে তাকিয়ে দেখতে লাগলো তাকে। আর ঠিক তখনই কুশল দেখল ঝোপের ভিতর থেকে মৃদু পায়ে হঠাৎ করেই ছেলেটার পিছনে এসে দাঁড়ালো যোগু। তার সেই হিংস্র চোখ যেন আবেগ ভরে চিকচিক করছে। তার মুখের সেই পাশবিক ভাব হঠাৎই কোথায় যেন মিলিয়ে গেছে। সেখানে ফুটে উঠেছে এক করুণ পিতৃত্ব। সে ছেলেটির মাথায় হাত রেখে কুশলের দিকে তাকিয়ে বলল, ও আমার ছেলে দাদাবাবু না, ওর নাম হলো ভূত। ওরে সেভাবে খেতে দিতে পারি নাই আমি, তাই ওর ওরকম চেহারা। আজকাল আর এদিকে কেউ তো আসে না, তাই আমাদের অভুক্তই থাকতে হয় বেশিরভাগ দিন। জানেন, কর্তাবাবু তার কাছে থাকা সব খাবার আমাদের ছেলেপুলেদের বিলিয়ে দিয়েছেন। শেষে নিজেকেও। কথাটা শেষ করল না সে। কাঁধের গামছাটা দিয়ে নিজের চোখ ও মুখ মুছে নিল। তারপর বলল, তবে আজ আর তার কাছে আমাদের দেওয়ার মতো কিছুই নেই, তাই তো আমাদের পেটে আর খাওয়ার জোটে নাই।
কথাগুলো শুনে সেখানে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মনে ভয় এবং মায়ার এক তীব্র মিশ্রণে যেন সারা জাগানো এক আলোড়ন সৃষ্টি হলো। তারা ভেবে পেল না এখন তাদের ঠিক কি করা উচিত। এই ক্ষুধার্ত মানুষগুলো কি সত্যি অসহায়, নাকি এসবই তাদের রহস্যময় কর্তাবাবুর কোনো চতুর ফাঁদ? এই প্রশ্নে কুশলদের মন আরো বেশি দোলাচলে পড়ল। মাটিতে বসে থাকা ভূত এবার মুখ তুলে তাকালো। তার চোখে তখনও অভুক্তের সে তীব্র লোভ, যা মুহূর্তে পাল্টে গেল এক গভীর আশঙ্কায়। পামেলা দ্বিধা কাটিয়ে তার কাছে এগিয়ে গেল। ছেলেটির মাথায় একটি স্নেহময় হালকা হাতের ছোঁয়া দিতেই সে যেন ভালোবাসার উষ্ণতা অনুভব করল। ঠিক তখনই ভূত প্রায় পামেলার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, দিন থাকতে থাকতে এখান থেকে পালাও তোমরা, এদের খুব খিদে, তোমাদের খেয়ে ফেলবে, তাই পালাও। কথাটা কানে যেতেই পামেলার সমস্ত সাহস যেন এক লহমায় বাষ্পীভূত হয়ে গেল। তার মনে সেই আগের অশুভ ভয়টা এবারে চূড়ান্ত বাস্তব আকারে ফিরে এলো। চোখ তুলে তাকাতেই সে দেখল ভূতর চোখে ভয়ানক পরিবর্তন এসেছে। তাতে আর ক্ষুধার লোভ নেই, আছে কেবল ভয় ও সতর্কতার এক মিশ্রণ। সে দ্রুত তার মাথা থেকে হাত সরিয়ে নিয়ে উন্মত্তের মতো কুশলের দিকে উত্তেজিত হয়ে তাকালো। আর ঠিক সেই মুহূর্তেই ওপরের সেই অন্ধকার খোলা জানলাটা দিয়ে সেই পরিচিত খ্যাসখ্যাসে গলার ডাক ভেসে এলো, জগু, একবার উপরে আয়। কথাটা শুনেই যেন যোগুর মুখ পাংশু বর্ণ হয়ে গেল। তার চেহারায় ফুটে উঠল তীব্র অনুশোচনা ও যন্ত্রণা। সে শুধু মৃদু স্বরে যেন কোনো মারাত্মক ভুল করে ফেলেছে এইভাবে বলল, যাই যাই কর্তাবাবু। তারপর সে দ্রুত নিচে ঝুঁকে তার ছেলেকে কানে কানে কিছু একটা গোপন কথা শিখিয়ে দিল। সেই কথাগুলি শোনার সময় ভূতর চোখ দুটো যেন হিংস্র আনন্দে চিকচিক করে উঠল। যোগুর চোখ তখনও পামেলার দিকে, তার দৃষ্টিতে এক ক্ষমাহীন অপরাধবোধ। সে দ্রুত পায়ে তাদের দিকে না তাকিয়েই অন্দরমহলের ভেতরে ঢুকে গেল। পামেলা তখন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যার গাঢ় ছায়া নেমে আসতে আর দেরি নেই। রতনের ফেরার নাম নেই। বাগানে ধীরে ধীরে অন্ধকার ঘনীভূত হতে শুরু করেছে। প্রতিটি গাছের ফাঁকে ফাঁকে তখন কুয়াশার শীতল বাষ্প জমেছে। গাছের নিচে নিচে এক অদ্ভুত শূন্যতা। তারই মাঝে বাড়ি ফেরা পাখির দল সেই কখন চিরতরে বাড়ি ফিরে গেছে। সারা তল্লাটে এখন ছড়িয়ে পড়েছে এক অস্বাভাবিক শীতল নীরবতা। তাদের পাশেই অবহেলায় পড়ে আছে বনেট খোলা গাড়িটা। সেই দিকে তাকিয়ে কুশল মনে মনে ভাবল, আজকে হয়তো এখানে না এলেই ভালো হতো। আমাদের তো বেশ একটা অন্য পরিকল্পনা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তা পরিবর্তন করার ফলেই আজ আমার সাথে আসা বাকি মানুষগুলোর এমন বিপদে পড়েছে। পিছন থেকে পামেলা আর বাকিদের ক্ষীণ গলার শব্দ ভেসে আসছে তখনও। তারা যেন এই বাড়ির অশুভ প্রভাবের আতঙ্কে ডুবে গেছে। কুশল আবার ভাবল, না, এখানে আসার কারণ যখন আমি, তাহলে আমাকেই সকলের সাথে থাকতেই হবে। ভাই রতন তো ফিরল না, তাহলে এখন উপায় কি? কুশল কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই বাড়ির ভিতরের দরজা দিয়ে একটি হলুদ ম্লান আলোকে এদিকে এগিয়ে আসতে দেখল সে। আলোটা ধীরে ধীরে সামনে আসতেই স্পষ্ট হলো রঘুর মুখ। তার হাতে ছিল একটি তেলকালি মাখা লণ্ঠন। এই কিছুক্ষণের তফাতে রঘুর মুখে যেন একটা পরিবর্তন দেখা যাচ্ছে। দাদা বাবুরা, কর্তাবাবু আপনাদের ভেতরে যেতে নির্দেশ করেছেন। এমনিতেও এই জায়গাটা রাত্রির বেলা ভালো না, তাই আপনারা তার কথার মাননি করুন। হ্যাঁ, ভেতরে চলুন, ভেতরে। রতন আজ আর আসবে না বাবু। এখানে রাত যে বড়ই খারাপ, বোঝেন তো।
কথাটা শেষ করতেই সকলে একে অপরের দিকে তাকালো। সুজয় বলল, রঘু ঠিকই বলেছে, আমাদের বরং ভেতরেই যাওয়া ভালো। কি বলিস তোরা? হঠাৎই যেন আবহাওয়ায় একটু পরিবর্তন হলো। বাইরের শীতলতা যেন তাদের মধ্যেকার অনুভূতিগুলোকে গিলে খেতে শুরু করলো। পামেলা একটি তীর্যক হাসি হেসে বলল, দেখলি তো, সেই আমরা এখানে ফেসেই গেলাম। তার কণ্ঠে ছিল না কোনো রাগ, কেবলই ছিল নিয়তির প্রতি আত্মসমর্পণের একটা ভাব। পামেলাকে এইভাবে দ্রুত পরিবর্তিত হতে দেখে খুব আশ্চর্য হয়ে গেল সুজয়। কিন্তু কুশল হঠাৎ পামেলাকে বলল, এখানে বারবার আসার জন্য বারণ করার সত্ত্বেও জেদ করেছিল কে? হ্যাঁ পামেলা, তুমি তো বরাবর এক রোখার জেদি। কথাটা পামেলার কানে যেতেই পামেলা যেন তেলে বেগুনে জ্বলে উঠল একেবারে। বলল, তা যখন আমি এত জেদি, তাহলে আমাকে বিয়ে করার জন্য রাজি হওয়ারই বা কি দরকার ছিল কুশল? আমি জানি সবটাই তোমার নাটক। তাদের সম্পর্কের এই আকস্মাৎ তিক্ততা যেন স্বাভাবিক ছিল না। এবার তাদের পাশ থেকে অভিরূপ যেন প্রচণ্ড যন্ত্রণার সাথে বলে উঠল, চুপ 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 কর তোরা, চুপ কর। আমি আর পারছি না, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, মৃত্যু আমাদের ডাকছে, আমাদের আমাদের মরতে হবে। উফ, সেই এক কথা। অভি, এত কেন ভীতু তুমি বলো তো? আমি না আর জাস্ট পারছি না, আমি পারছি না আর। আমি আর না যেন তোমাকে সহ্য করতেই পারছি না। এই সমস্ত কথাগুলো শুনে সুজয় যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এসব কি হচ্ছে? এইভাবে ঝগড়া করছে কেন? যারা আজ অবধি একে অপরকে একদিন না দেখে থাকতে পারত না, তাদের এরকম মানসিক পরিবর্তন যেন সুজয়ের মন মেনে নিতে পারছিল না। সে প্রায় চিৎকার করে বলে উঠল, এই তোরা থামবি? তোদের ঠিক কি হয়েছে বলতো? এভাবে ঝগড়া করছিস কেন? এবারে তারা যেন একে অপরের থেকে দৃষ্টি সরিয়ে সুজয়ের দিকে তাকালো। তাদের চোখে এখন আক্রমণাত্মক শীতলতা। তারা বলল, সবটা তোর জন্য হয়েছে, তুই যত নষ্টের গোড়া। এই পিকনিকটা নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তোর ছিল না? এখন যা, যেখান থেকে হোক তুই রতনকে খুঁজে আনবি। আমরা এক্ষুনি এখান থেকে বেরোতে চাই। আরেকবার অবাক হওয়ার পালা সুজয়ের, কিন্তু তার পরিবর্তে এবারে সেও যেন প্রচণ্ড বিরক্তির সাথে বলল, ঠিক আছে বস, যখন সবকিছুর মূলে আমিই আছি, তাহলে আমি এই অন্ধকারে একাই চললাম। যেখান থেকে পারি আমি রতনকে খুঁজে আনবো, ব্যাস। কথাটা বলেই সুজয় হন হন করে হাঁটা দিল অন্ধকারের মধ্যে। দেখতে দেখতে তার সারা শরীরটা বাইরে সেই ঘুটঘুটে অন্ধকারে যেন মিলিয়ে গেল। বাড়ির সামনের চত্বরে পড়ে থাকলো 4 জন মানুষ কেবল, কুশল, অভিরূপ, পামেলা আর তৃণা। তারা হঠাৎ করেই যেন ঘুম ভাঙার মতো জেগে উঠল এবার, যেন এতক্ষণ তারা কোনো এক ঘোরের মধ্যে ছিল। তারপর পামেলা প্রায় চেঁচিয়ে বলল, সুজয়, ও কোথায়? কেন চলে গেল? এই কুশল, ওকে থামাও! কুশল, ওকে থামাও! কিন্তু ততক্ষণে সুজয়ের শরীরটা অন্ধকারে মাঝে কোথাও বিলীন হয়ে গেছে। বাকিরাও যেন সেই দিকেই তাকিয়ে প্রায় আঁতকে উঠল এবার। ওদিকে পিছনে রঘুর মুখে ফুটে উঠেছে এক তীর্যক অশুভ হাসির রেখা। সে তার খ্যাসখ্যাসে গলায় বলল, তাকে কি আর ফিরিয়ে আনা যায় বাবুরা? তার চেয়ে বরং আপনারা ভেতরে চলেন তো দেখে। রঘুর কথায় যেন আশ্চর্য রকমের সম্মোহন শক্তি ছিল। তারা আর কোনো প্রশ্ন না করে যন্ত্রচালিতের মতো তার পিছু নিল এবার। অন্ধকার জঙ্গলের পথে যেদিক দিয়ে সকালে জমিদার বাড়িতে এসেছিল তারা, সেই দিকে সুজয় দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছিল। এক নাগারে এসে ক্ষিপ্ত মানুষের মতো গজগজ করছিল। সেই তো শব্দস তো আমার। কুশলের পেছনে পেছনে আসার সিদ্ধান্তটা কার শুনি? তার চোখ লাল, উদ্ভ্রান্তের মতো হেঁটে চলেছে সে। এই ধরনের আরো বেশ কিছু তিক্ত কথা ভাবতে ভাবতে হঠাৎ খুব কাছ থেকেই একটা চাপা গোঙানির শব্দ শুনে তার গাটা কেমন যেন ছমছম করে উঠল। আতঙ্কিত চোখে একবার সে সারা তল্লাটে চোখ বুলিয়ে নিল। এই বনভূমি যেমন নির্জন, তেমনি গাঢ় ও গা ছমছমে।
এতক্ষণ পরে যেন তার হারিয়ে যাওয়া স্বাভাবিক বোধ ফিরে পেল সে। এ আমি কোথায় এসেছি? কেনই বা আমি জঙ্গলে? আর আর ওরাই বা কোথায়? কথাটা ভাবার সাথে সাথে নিজের থেকে খানিকটা দূরে একটি কালো ছায়াকে নড়ে উঠতে দেখল সে। আর সঙ্গে সঙ্গে সেই কালো জমাট বাঁধা অন্ধকার ভেদ করে দেখা দিল দুটি লাল উগ্র চোখ। কাঁপা কাঁপা হাতে পকেট থেকে সে ব্যাগটা খুলে একটি ছোট্ট পকেট টর্চ বের করে আনলো এবং সেটাকে জঙ্গলের চারপাশে ঘোরালো সে। কোথাও কিচ্ছু নেই, সব দিকে শুধু শীতল এক জমাট বাঁধা অন্ধকার। তার টর্চের আলোর ধাক্কায় যেন ক্ষণিক পরিষ্কার হয়ে যাচ্ছে ধীরে ধীরে। একটি জায়গায় তার টর্চের আলোটা যেন গিয়ে স্থির হয়ে আটকে গেল। একটি বিশাল গাছের গুঁড়ির নিচে একটি মানুষের অবয়ব হাত পা ছড়িয়ে বসে আছে। গোঙানিটা তার দিক থেকেই আসছে। তার দিকে এগিয়ে গিয়ে টর্চের আলোটা ফেলতেই ফুটে উঠল একটি চেনা মুখ, যার জন্য সারাটা দিন প্রায় হাপিত্তেশ করে বসেছিল তারা। এ আর কেউ নয়, তাদের ড্রাইভার রতন। কিন্তু তার এই ভয়াবহ অবস্থা দেখে প্রায় আর্তনাদ করে উঠল সুজয়। এ কি হাল হয়েছে তার? তার মুখের বেশ কিছুটা মাংস যেন কোনো হিংস্র জন্তু খুবলে খেয়েছে। সেখানে এখন লেগে আছে জমাট বাঁধা গাঢ় রক্ত। তার সারা শরীর ক্ষতবিক্ষত, দেহের পোশাক ছিন্ন ভিন্ন, হাতের একটি অংশে মাংস যেন খুবলে নেওয়া হয়েছে। পাটিও বেশ জখম, আর বুকের মাঝ দিয়ে বেরিয়ে আসছে রক্তের স্রোতধারা। সুজয় মনে মনে ভাবল, তাহলে কি আর রতন বেঁচে নেই? এরকম বিপজ্জ অবস্থাতে কেউ কেউ বেঁচে থাকতে পারে? তাকে অবাক করে দিয়ে একটি করুণ অথচ কর্কশ হাসি হেসে উঠল রতন। পারে পারে দাদা, মানুষ না চাইলে কি না পারে বলুন তো? মরতে যেমন পারে, নিরীহদের নিজের সাথে মারতেও তেমন পারে। তারপর নিজের সেই লাল জ্বলন্ত চোখ দুটো দিয়ে তাকালো সুজয়ের দিকে। সেই চোখের মণিগুলো যেন আগুনের স্ফুলিঙ্গ এক একটা। এতক্ষণে সুজয় বুঝে গেছে এই রতন তাদের সকালের চেনা ড্রাইভার নয়। কিন্তু রতন ওই অবস্থাতেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার হাত পা অস্বাভাবিকভাবে বেঁকে আছে, গা দিয়ে গড়িয়ে পড়ছে গাঢ় রক্তের ধারা। এবার রতন বলল, আমি বলেছিলাম না দাদা, এই জঙ্গলে কিছু একটা আছে। দেখলেন তো, ওরা আমাকে ঠিক টেনে আনলো এখানে, আর আমার শরীরটাকে ওরা এবার আপনাদের পালা। এখানে প্রাণীদের ভীষণ খিদে দাদা, খিদে পেয়েছিল ওদের, ঠিক যেমনটা এখন আমার পাচ্ছে। প্রচন্ড খিদে, প্রচন্ড খিদে। আপনাকে আমার খিদে মেটাতে হবে, তাই আপনিও সামিল হন ওদেরই দলে। এক পা করে সুজয় পিছিয়ে আসছিল। ঠিক তখনই কথাটা বলার সাথে সাথেই সে সুজয়কে প্রচণ্ড অবাক করে দিয়ে একটি বিশাল লোমশ কালো কুকুরে রূপান্তরিত হলো এবং এক নিমেষে সেই হিংস্র অবয়ব ঝাঁপিয়ে পড়ল সুজয়ের দিকে। প্রচণ্ড আর্ত চিৎকার করে সুজয় মাটিতে পড়ে গেল। এবার তার হাতের টর্চটা ছিটকে পড়ে নিভে গেল। আবার জঙ্গলের সেই চেনা শীতল অন্ধকার নেমে এলো তাকে ঘিরে। শুধু বনভূমির শান্তি ভঙ্গ হলো মাংস ছেঁড়ার ভয়ঙ্কর শব্দে এবং অসুর অদম্য হুঙ্কারে, যা ধীরে ধীরে আবার সেই অন্ধকার নিস্তব্ধতায় একাকার হয়ে গেল। সারা জমিদার বাড়ি তখন মৃত্যু মাখা জমাট অন্ধকারে ঢাকা। বাইরে থেকে ভেসে আসছে পশুদের ভয়ঙ্কর অদম্য চিৎকার। ঘরের এক কোণে নিঃশ্বাসের শব্দ বন্ধ করে আতঙ্কে কুঁকড়ে আছে 4টি দেহ।
কুশল, পামেলা, ত্রিনা আর অভিরূপ। তাদের কাছে রঘু, যোগু বা মালির কোনো চিহ্ন পর্যন্ত নেই। যেন এই বাড়িটা কয়েকজন জীবন্ত মানুষকে দীর্ঘ শ্বাসহীন শূন্যতায় গিলে খেয়েছে। মোমদানির শেষ শিখাটি নিভে যাওয়ার পর থেকে শুরু হয়েছে এই বাড়ির ওপর পাশবিক অত্যাচার। অভিরূপ তীব্র ভয়ে আর্তনাদ করে উঠল। আমরা আর বাঁচবো না রে কুশল, আমরা আর বাঁচবো না। কুশল কিছু বলতে পারল না। তার হৃদয়েতে এখন মৃত্যু ভয় এসে বাসা বেঁধেছে। হঠাৎ করে কুশলদের ঠিক গা ঘেঁষে অন্ধকারের মাঝ থেকে সেই খ্যাসখ্যাসে কিন্তু গম্ভীর কণ্ঠস্বরটা ভেসে এলো। ওদের আটকাতে পারবে না তোমরা। এই জমিদার বাড়ির দরজা ভীষণ পলকা, আর তার চেয়েও বড় কথা, এই বাড়িতে ওদের অবাধ বিচরণ। কুশল সমেত বাকিরা যেন চমকে উঠল এবার। ততক্ষণে কর্তাবাবু তার অন্তর্ধান থেকে নিচে নেমে এসেছেন। চার দেওয়ালের সেই অন্ধকারে, যেখানে জীবন ও মৃত্যুর মাঝের সূক্ষ্ম পর্দাটি প্রায় ছিঁড়ে গেছে, সেইখানে কর্তাবাবু সামান্য হেসে তাদের মনের ধোঁয়াশা পরিষ্কার করে দিলেন। এবারে যেন তার শীতল কণ্ঠস্বর আরো কাছ থেকে শোনা গেল। প্রতিটা শব্দ যেন সেখানে উপস্থিত আতঙ্কিত মানুষগুলোর মাথার চারপাশে ভন ভন করে ঘুরতে লাগলো। একটা সময় এই বাড়িটা ওদেরই ছিল, বুঝলে? কর্তাবাবুর কণ্ঠের গভীর বিষাদ দ্রুতই বদলে গেল নির্মম কর্তৃত্বের স্বরে। মানুষের অবজ্ঞার অবহেলার ফল ওরা। এই অঞ্চলের আশপাশ থেকে অবহেলিত পঙ্গু পশুগুলোকে আমি আমার কাছে নিয়ে এসেছিলাম, শুধু একটু খাদ্য আর থাকার জায়গা দেওয়ার জন্য। বরাবরই আমার ওদের প্রতি অযত্নে মন কাঁদত, তাই ওদের যত্নে কোনোদিনও আমি একটুও কার্পণ্য করিনি। তখন এই জমিদার বাড়ির রমরমা ছিল প্রচুর। ঠাকুরে চাকরে সারাদিন মুড়ে থাকতো এই বাড়ি। ওদের জন্য ওই সামনের বাগানে বেশ কিছু শক্ত খাঁচা তৈরি করে দিয়েছিলাম আমি ছিলাম অকৃতদার, তাই ওদের দেখাশোনায় কোনো বাধা ছিল না আমার। আমিও আমার পোষ্যদের নিয়ে একরকম ভালোই ছিলাম, কিন্তু যে পশুগুলোর নিজেদের ভাগ্যে কষ্ট আর জ্বালা যন্ত্রণা লিখে এনেছে, তাদের ভাগ্য আমি পাল্টাতাম কিভাবে? এক সময় ওদের সংখ্যা চরমে উঠতে লাগলো। আমি ওদের খাদ্য জোগাতে অক্ষম হলাম। পেটে জ্বালায় আমার পোষ্যগুলো দিনরাত গর্জন করত, কাঁদত। আমি তা সহ্য করতে পারতাম না। আমি পঙ্গু মানুষ। এই জমিদার বাড়ির সম্পত্তি ছাড়া আর কোনো রোজগার ছিল না আমার। তখন আমার মাথা থেকে একটা ভয়ানক ফন্দি বেরোলো। আমি ওদের খাদ্যরূপে একে একে আমার চাকরগুলোকে গুলি করে মারতে লাগলাম। তারপর তাদের কুচো করা দেহগুলো রঘু খাইয়ে আসতো ওদের, আর ওরাও তা সানন্দে ভক্ষণ করত। পেটের জ্বালা যে বড় জ্বালা, ক্ষুধা নিবারণ করতে যা পাবে তাই খাবে। কিন্তু শেষে একে একে আমার চাকরের সংখ্যাও শেষ হয়ে গেল। দু একজন যারা পালাতে চেয়েছিল, তাদের পিছনে আমি লেলিয়ে দিয়েছিলাম ওদের। ওরা তাদের শিকার করে এই জায়গাতেই খেয়েছিল। কথাটা বলে কর্তাবাবু জোরে জোরে এক উন্মত্ত অট্টহাসি হেসে উঠলেন। এই অন্ধকার শীতল পরিবেশেও তাদের মুখে জমা হওয়া ঘাম স্পষ্ট দেখা যাচ্ছিল। সব রসদ শেষে আমি রঘুকেও একদিন খাওয়ালাম ওদের দিয়ে। বেচারা রঘু, ওর ওপরেও আমার ভালোবাসা ছিল অঢেল। তাই তো মৃত্যুর পরেও
ও আমার কাছে ফিরে এসেছে। হ্যাঁ, কথাটা শুনে তাদের সকলের শরীরে যেন তীব্র হিম শীতল অনুভূতি হলো এবার। তার মানে সকাল থেকে যে রঘুকে তারা দেখেছিল সে আসলে মৃত। অন্ধকার ঘরটার একটা কোণ থেকে হিস হিসে একটা কণ্ঠস্বর ভেসে এলো। রঘু হাসছে। আমি যে কর্তা বাবুর নেমো খেয়েছি। ফিরতে তো আমার হতোই, তবে ফিরেছি রঘু হয়ে নয়, ওনার পোশাক কুকুর হয়ে। কুশল দেখল অন্ধকারে হঠাৎ করে জ্বলন্ত কয়লার মতো দুটো লাল চোখ জ্বলে উঠেছে, আর অন্ধকারে সরে যাওয়ার চোখে ফুটে উঠেছে একটা কুকুরের অবয়ব। এই বাড়ির দরজা সবসময় ওদের জন্য খোলা। আজ বহুদিন পর ওরা দুপেটা খেয়ে বাঁচবে। এদিকে যা ছিল তা ওরা আগেই উদরস্থ করেছে। তোমাদের এখানে নিয়ে এসেছে তো ওরাই। এক সময় না খেতে পেয়ে ওরা একে একে মরেছে। আজ ওদের খাবার পালা। কর্তাবাবুর এই স্বীকারোক্তি শেষ হতেই অভিরূপ ক্ষিপ্তের মতো চিৎকার করে উঠল। না 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 না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আমাদের আমাদের সবাইকে ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন। পামেলা কুশলের হাত ধরে ভয়ে চিৎকার করে উঠল এবার। আমরা একসাথে বাঁচতে কুশল আর পারলাম না। এখানেই আজ আমাদের রীতি। কুশল শেষবারের মতো এক হতাশ শেষ চেষ্টা করল। আপনি কি মানুষ? নিজের পোষ্যদের রক্ষা করার জন্য না জানি কত মানুষের বলি দিয়েছেন আপনি। আজকে আমাদের বলি দিচ্ছেন? হ্যাঁ, যদি এখনো আপনার হৃদয়ে প্রাণ থাকে তাহলে আমাদের যাওয়ার পথ করে দিন প্লিজ। ওদিকে কর্তাবাবুর কণ্ঠস্বর আবার অন্ধকারের মধ্যে তীব্র হলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের শেষটা তো বলাই হয়নি। কি যেন বললে? আমার হৃদয়ে প্রাণ। কথাটা বলেই আবার সেই বাড়ি কাঁপিয়ে চূড়ান্ত ভয়ঙ্কর অট্টহাসি করে উঠলেন তিনি। খাবার যখন শেষ হয়ে গিয়েছিল তখন আমি কি করেছিলাম জানো? হ্যাঁ, আমি নিজেকে সেদিন ওই কুকুরগুলোকে খাইয়েছিলাম। তাই তো ওরা আমার প্রতি কৃতজ্ঞ। কেন সকালে যোগু বলেনি তোমাদের? কিরে যোগু, বলিসনি? যোগু? তার মানে রতনের সন্দেহ ঠিক ছিল, সে আসলে একটা কুকুর। এবার অন্ধকারের ভেতর থেকে আরেকটা কণ্ঠস্বর ভেসে এলো। কর্তা, বলবোই তো, কত ঋণ বলেন তো আপনার। আজও আমাদের জন্য খাবার খুঁজে দিয়েছেন আপনি। কর্তাবাবু তখন হেসে উঠলেন। তার কণ্ঠস্বর চারিদিকে ছাপিয়ে গর্জে উঠল। পশুদের হিংস্র গর্জন। তারা দেখল অনেকগুলো অন্ধকারময় পশুদের দেহাবয়ব তাদের দিকে এগিয়ে আসছে। তাদের মুখের সদন্তগুলো এখন ঝকঝক করছে। তারা প্রমাদ গুনল। একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের এই নৃশংস বিভৎস মৃত্যুর জন্য প্রস্তুত করতে লাগলো তারা। মৃত্যুর পূর্বে একটা তীব্র থমথমে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল কিছুক্ষণের জন্য। সেই চরম আতঙ্কের মুহূর্তে যখন পশুদের গর্জন থামেনি, ঠিক তখনই একটি মিষ্টি করুণ কণ্ঠস্বর প্রায় পামেলার পাশ থেকে ভেসে এলো। বাবা, ওদের সাহায্য করবে না? ওরা যে সকালে আমাকে খাবার খাওয়ালো, কি সুস্বাদু সেই খাবার। কতদিন পর কাঁচা মাংসের জায়গায় ওরকম সুন্দর খাবার পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে সেই ঘরের ভয়ঙ্কর গর্জন যেন ধীরে ধীরে স্থিমিত হতে লাগলো। তার জায়গায় ফুটে উঠল যোগুর কণ্ঠস্বর, যা ছিল এবার দুঃখ প্রতিজ্ঞায় দৃঢ়। করবই তো বাবা, ওদের এখানে এনেছিলাম আমি,
আজ ওদের পথ দেখিয়ে ফিরিয়ে নিয়ে যাব আমি। সঙ্গে সঙ্গে যোগুর কণ্ঠস্বরে যেন শত বছরের যন্ত্রণা ফেটে পড়ল। সাবধান কর্তাবাবু, নিমখারাম কাকে কইতেছেন আপনি? হ্যাঁ, সেদিন নিজের পোষা জন্তুগুলোর খিদে থামানোর জন্য এই ছোট্ট ছেলেটাকে ওদের দিয়ে খাইয়েছিলেন, ভুলে গেলেন? আমার মা মরা সন্তানকে আপনি চোখের সামনে ওদের চিড়ে চিড়ে খেতে দেখাচ্ছিলেন, তারপরে আমাকে টুকরো টুকরো করে খেয়েছিল ওরা। কিন্তু সেই আমি পরে ফিরে এলাম কুকুর হয়ে। এই বাড়ির অভিশাপে বাধা পড়লাম আমি আর আমারই ছেলে। কত মানুষের দেহ আমি আপনার আর এই আপনাদের পোষ্যগুলোর জন্য এনে দিয়েছি। হ্যাঁ, এক সময় আমিও মানুষের মাংস ভক্ষণ করেছি পেটের জ্বালায়, কিন্তু এইবার আমার ছেলের মৃত্যুর বিচার আমাকেই করতে হবে কর্তাবাবু, নইলে যে আমাদের এই পাপ থেকে মুক্তি নেই। কথাটা বলার সাথে সাথেই ঘরের মধ্যে যেন একটা হুলস্থুল পড়ে গেল। তাদের কানের কাছে ভূত বলে উঠল, বাবা ওটা দেখতেছে, আপনারা পালান, তাড়াতাড়ি পালান। মনের সমস্ত ভয় ছাপিয়ে এক গভীর কৃতজ্ঞতা নিয়ে পামেলা, কুশল, অভিরূপ আর তৃণা দ্রুত বাইরে বেরিয়ে এলো। চাঁদের মায়াবী আলোতে দেখতে পেল সামনের পথ। একবার শেষবারের মতো পিছনে অভিশপ্ত বাড়িটার দিকে তাকিয়ে নিয়ে কুশল বলল, আর এক মুহূর্ত নয়, একবার যখন পালানোর পথ পেয়েছি তখন আর নয়। তারা পালাবার জন্য প্রস্তুত হতেই পিছন থেকে যোগুর কণ্ঠস্বর শুনতে পেল তারা। সেই স্বরে ছিল নিদারুণ মানবিকতা। দাদা বাবুরা, জানবেন আমরা অকৃতজ্ঞ নই। পরিস্থিতি আমাদের অকৃতজ্ঞ হতে মাঝে মাঝে বাধ্য করে, কিন্তু আপনাদের ভালোবাসা আর সেবা আমাদের মনকেও পাল্টে দেয়। তাই এবার থেকে আমাদের মতো অসহায় প্রাণীদের একটু সহানুভূতি দেখাবেন। আমার ছেলেকে এক মুঠো খাওয়ানোর জন্য আপনাদের ধন্যবাদ। ঠিক তখনই একটি ছোট্ট কুকুরকে বাড়ির বাইরের দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শেষবার কেমন যেন মনে হলো পামেলার। ওটা যে ভূত তা বুঝতে পামেলার অসুবিধা হলো না। সে যেন পামেলাকে বিদায় জানাতেই বাইরে এসেছিল। তারা চারজন সেই অন্ধকার অভিশাপ পেছনে ফেলে নতুন সূর্যের দিকে দ্রুত হাঁটা দিল। এবার তাদের মনে গেঁথে রইল এক ভয়াবহ শিক্ষা। এই পৃথিবীতে প্রকৃত নৃশংসতা শুধু জন্তুদের মধ্যে থাকে না, তা জন্ম নেয় মানুষের অবহেলা ও চরম ক্ষুধার মধ্যে, যা করুণাকে নির্মম প্রতিশোধে রূপান্তরিত করে। পরের দিন সকালে পুলিশের দল যখন কুশলের খোঁজে এসেছিল কুশলের মায়ের অভিযোগের ভিত্তিতে, তখন রাস্তার ধারে তাদের চারজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। পুলিশের কাছে এই ঘটনা ছিল এক অমীমাংসিত ধাঁধা। কুকুরের অলৌকিক রূপান্তর বা অন্ধকারের প্রতিশোধের গল্প পুলিশ সম্পূর্ণ অস্বীকার করল। তাদের বক্তব্য ছিল ওটা নাকি পত্রনবীশ কুঠি নয়, ওরা ভুল করে অন্য বাড়িতে চলে গিয়েছিল। ওটা এক সময়কার এক জমিদারের ব্যবহৃত পোড়ো বাড়ি ছিল নাকি, যেখান থেকে রহস্যজনকভাবে মানুষ গায়েব হয়ে গিয়েছিল। তাদের উদ্ধারের কিছুদিনের মধ্যে রতন ও সুজয়ও ফিরে এসেছিল, একেবারে অক্ষত অবস্থায়। তবে তাদের কিছুই নাকি মনে ছিল না। তবে তাদের এই অলৌকিক প্রত্যাবর্তন যেন এক অশুভ নীরবতা বয়ে আনল শহরের বুকে। বর্তমানে তাদের জীবনযাত্রা সম্পূর্ণ পাল্টে গেছে। শহরের কুকুরের সংখ্যাও যেন হঠাৎ করেই একটু বৃদ্ধি পেয়েছে আগের থেকে। আজকাল এই শহরে রাতের বেলা আর সাধারণ কুকুরের চিৎকার শোনা যায় না, বরং ভেসে আসে এক ভয়ঙ্কর সমবেত উল্লাস। দিনের বেলায় হওয়া অবহেলা আর অত্যাচারের বদলা তারা যেন রাতে নেয়। শহরের অলিতে গলিতে আজকাল কিছু মানুষের রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনা বড্ড বেশি নজরে আসছে। রতনের আর সুজয়ের বাড়ির আশেপাশেই নাকি এই ধরনের বিভৎস ঘটনা ঘটছে। সেই উধাও হওয়া মানুষগুলোর ভাগ্যে কি ঘটেছে তা কেউ জানে না। তবে স্থানীয়দের মধ্যে চাপা ফিসফিসানি নাকি শোনা গেছে যে
রাতের বেলা মাঝে মধ্যে চার পায়ে কালো ছায়াকে যেন আধারে মিশে যেতে দেখা যায় মাঝে মাঝে। তাদের চোখে সেই একই লাল উগ্র দীপ্তি। কুশলরা প্রাণে বাঁচলেও কর্তাবাবু আর যোগুর পাপের চক্র যেন শেষ হয়নি। অভুক্ত অত্যাচারিত প্রাণীদের প্রতি মানুষের অমানবিকতা যে কেবল প্রতিশোধের বীজ বুনে যায় সেটা ঠিকই। রতন ও সুজয়ের অক্ষত প্রত্যাবর্তন এবং শহরের পথে পাশবিক উল্লাস সেই ভয়ঙ্কর সত্যি বারবার মনে করিয়ে দেয়। পথকুকুরেরা হয়তো কথা বলতে পারে না, কিন্তু তাদের উপর হওয়া প্রতিটি নিষ্ঠুরতার হিসাব প্রকৃতি কোনো না কোনোভাবে ঠিক বুঝে নেয়। আর সেই হিসাব মেটানোর প্রক্রিয়া যখন মানুষের রূপ ধরে ফিরে আসে, তখন শহর জুড়ে নামে এক শীতল মাংসাশী আতঙ্ক। শেষ হলো লেখিকা নবনীতা বোসের কলমে ছায়াবৃত্ত। আজকে গল্প পাঠে সৌমিক, অন্যান্য চরিত্রে বর্ষা, সুস্মিতা, নীল, সৌমিক, পার্থ, অচ্যুত, সঞ্চালী, সৌরভ, শুভম, রুভিনা, মিমো আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে দীপঙ্কর। স্ক্রিপ্টিং তনিমা। বিশেষ সহযোগিতায় রুভিনা, সুচেতা, দিশানি। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স শুভম তৎপুরুষ। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্প? জানাও তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে। আর তোমরা তো জানো, তোমাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমরা রিপ্লাই ব্যাক করি। ইন্ট্রোতেও আমি কিছু কথা বলেছিলাম স্পটিফাই নিয়ে। হ্যাঁ, হানাবাড়ি এখন স্পটিফাইতেও আছে, তাই তাড়াতাড়ি যাও স্পটিফাইতে হানাবাড়ি চ্যানেলটাকে ফলো করে এসো। ওখানেও কিছু এক্সক্লুসিভ গল্প আসতে চলেছে। আর হানাবাড়ি ইউটিউব মেম্বার হতে ভুলো না। বেশি কিছু না, অল্প সম্মানে গিয়েই তোমরা মেম্বার হতে পারবে। আর এই মেম্বারদের জন্য কিছু কিছু এক্সক্লুসিভ গল্প আসবে খুব তাড়াতাড়ি, তাই মেম্বারটা তাড়াতাড়ি হয়ে যাও। শুধুমাত্র মনে রেখো, শুধুমাত্র মেম্বাররাই ওই এক্সক্লুসিভ গল্প শুনতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে। এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, তোমাদের জন্য আসতে চলেছে খুব তাড়াতাড়ি স্বনামধন্য লেখক শ্রী শঙ্কর চ্যাটার্জির কলমে রফিক সমগ্র থেকে রফিক আসছে হানাবাড়ি ইউটিউব চ্যানেলে এবং হানাবাড়ি স্পটিফাইতে। তাই নজর রেখো হানাবাড়িতে। তাহলে বন্ধু, আজ আসি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।